السلام عليكم ورحمة الله. সবার কি অবস্থা? আজকে আমার ইভিনিং ক্লাস ছিল, এই জন্য হচ্ছে যে ক্লাসটা তোমাদের 10টা থেকে নেওয়া হচ্ছে। আদারওয়াইজ তো আমাদের নর্মাল ক্লাসের টাইম হচ্ছে যে রাত 9:30। আমরা 2 মিনিট একটু অপেক্ষা করি, হ্যাঁ? সবাই জয়েন করে নিক, তারপর হচ্ছে ক্লাস শুরু করবো ইনশাআল্লাহ।
আচ্ছা, আমরা শুরু করি। হ্যাঁ, ম্যাক্সিমাম হচ্ছে হয়তো রেকর্ডের ক্লাস দেখে, বাট হচ্ছে যে রেকর্ড আসলে শুধু রেকর্ড তোমাদের দেওয়া পসিবল না। এটা রুটিন মেনটেন করে আমরা লাইভ ক্লাস করে নিব। যারা লাইভ করে তারা লাইভে করবে, আর যারা রেকর্ড দেখে তারা রেকর্ড দেখে নেবে, সমস্যা নাই। ঠিক আছে, বাট ডে বাই ডে যদি তোমার রেকর্ড ক্লাসগুলো দেখার জন্য চিন্তা করো, এটা হচ্ছে যে 95% মানুষ এটার ক্ষেত্রে সাকসেসফুল হয় না, বা হচ্ছে তোমার এটা করতে পারে না, আলটিমেটলি হচ্ছে ওরা ভালো খারাপ করে আর কি। হ্যাঁ, ভালো করতে পারে না। সো এই জিনিসটা মাথায় রাখবা আর কি। মানে যারা রেকর্ড দেখবা এই ভিডিওটা, আমি তাদের উদ্দেশ্যে বলতেছি এটা, এই জিনিসটা মাথায় রাখবা যে আসলে কনসিস্টেন্সি কখনো মেনটেন করতে পারবে না। একটা দুইটা তিনটা চারটা পাঁচটা করে ক্লাসগুলো জমা হয়ে যাবে। জমা হয়ে যাওয়ার পর এটাই তোমার জন্য কাল হয়ে দাঁড়াবে। ঠিক আছে, বেশিরভাগ আমার পেইড বেসে যারা আছে তাদেরকে এই জিনিসটা আমি রিমাইন্ডার দিচ্ছি আর কি। আমি আল্লাহর কাছে বিশেষভাবে দোয়া করি কিছু সিরিয়াস স্টুডেন্ট যাতে আমার পেইড বেচে আসে, আমি আল্লাহর কাছে দোয়া করি। কারণ যারা যখন ভর্তি হতে আসে তখন দেখি সবাই সুপার ডুপার লেভেলে সিরিয়াস, কিন্তু কয়েকদিন ক্লাস করার পর আসলে ওদেরকে খুঁজে পাইতে আমার কষ্ট হয়। এই জিনিসটা খুবই ইরিটেটিং। তো আমি আল্লাহর কাছে দোয়া করি কিছু সিরিয়াস স্টুডেন্ট যাতে আমাকে দেয়, যাদের জন্য আমি পরিশ্রম করব, যারা নিজেরা পরিশ্রম করবে, আলটিমেটলি চান্স পাবে, ভালো করবে। হ্যাঁ, এরকম কিছু স্টুডেন্ট যাতে আমাকে দেয়। এরকম স্টুডেন্ট তো সংখ্যা কম জানি, বাট হচ্ছে যে এরকম যাতে দেয়, ওরাই ভালো করবে আলটিমেটলি। যাদেরকে গাইড করলে ওই গাইডটা কাজে লাগবে, গাইডেন্সটা কাজে লাগবে, পরিশ্রম করলে পরিশ্রমটা কাজে লাগবে, এরকম। ঠিক আছে, আমরা শুরু করি। তো ফার্স্ট কোশ্চেন যেটা, আমরা যারা নতুন আমাদের ক্লাস আজকে ফার্স্ট জয়েন করছো, ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ, সুমাইয়া। যারা নতুন আমাদের ক্লাসে আজকে ফার্স্ট জয়েন করছে তাদের উদ্দেশ্যে আমার কথা হচ্ছে যে আমরা এখানে আসলে কোশ্চেনগুলো সলভ করি না, আমরা মেইনলি হচ্ছে অ্যানালাইসিস করি। মানে হচ্ছে যে কোন কোশ্চেনটা আসলে কোন জায়গা থেকে আসছে, এই কোশ্চেন থেকে আমরা কি কি মেসেজ নিতে পারি, এটা থেকে শিক্ষা নিয়ে আমরা কি কি কোন কোন জায়গাগুলোতে বেশি গুরুত্ব দিব, পড়তে গিয়ে বা কোন কোন জিনিসগুলো বাদ দিব, এই জিনিস নিয়ে আমরা হচ্ছে ডিসকাস করি এই ক্লাসগুলোতে। এই ক্লাসগুলোর পারপাস হচ্ছে যে মেডিকেল ভর্তি পরীক্ষার কোশ্চেন প্যাটার্ন বোঝা। কোশ্চেন প্যাটার্ন বুঝলে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রিপারেশন অনেক সহজ হয়ে যায়। কারণ মেডিকেল ভর্তি পরীক্ষায় কোশ্চেন টাইপ রিপিট হয় অনেক বেশি, 60 to 70% কোশ্চেন প্রিভিয়াস ইয়ারের টাইপগুলো থেকে চলে আসে। তো আমরা যদি ওইটা ধরতে পারি আমাদের জন্য প্রিপারেশনটা অনেক সহজ হয়ে যাবে, অল্প পরিশ্রম আমরা বেশি ভালো করতে পারবো। হ্যাঁ, এটা। তা আসলে প্রথম কোশ্চেন যেটা, সেটা হচ্ছে যে পর্যায়কাল এবং বল ধ্রুবকের মধ্যে সম্পর্ক কোনটা। আমরা এরকম একটা সূত্র দেখবো, এটা হচ্ছে যে তোমার দুইটা তিনটা চ্যাপ্টারের মধ্যে আছে, t=2π√m/k। ঠিক আছে, এখানে m হচ্ছে ভর, k হচ্ছে বল ধ্রুবক। তাহলে হচ্ছে যে এখানে যদি আমরা m সরাই পেলে বা m যদি স্থির থাকে, এটা তো এমনি স্থির, তাহলে t=1/k, তাহলে উত্তর হবে এটা। আর এই রিলেটেড সূত্রগুলো দিয়ে প্রায় কোশ্চেন আসে। এটা রিলেটেড একটা সূত্র আছে, সেটা কি, সেটা হচ্ছে তোমার t=2π√L/g। ঠিক আছে, t=2π√L/g এরকম একটা সূত্র যে আছে, দাঁড়াও, t=2π√L/g, এটাও খুব কমনলি আসে মেডিকেল ভর্তি পরীক্ষায়, তো এটাও মনে রাখবো। আর এই শীর্ষ কোশ্চেন রিলেটেড হচ্ছে বল ধ্রুবক নিয়ে আমরা ডিটেইলে পড়াশোনা করব। বল ধ্রুবকের সূত্র আছে k=F/x, সেটা এবং এটার একক মাত্রা সবকিছু আমরা একটু ভালো করে পড়বো। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা বল ধ্রুবক সম্পর্কে একটু বেশিরভাগ পড়বো, আর প্লাস এই সূত্রটা তো মনে রাখবোই। বরের সাথে হচ্ছে বর্গমূলের সমানুপাতিক, আর বল ধ্রুবকের সাথে হচ্ছে বর্গমূলের ব্যস্তানুপাতিক। ঠিক আছে, অডিটোরিয়ামে কতজন দর্শক ঢুকছেন বা বের হচ্ছেন তা গণনার একটা স্বয়ংক্রিয় মাধ্যম আছে, সেটা হচ্ছে আলোক তড়িৎ কোষ। ঠিক আছে, ফটো ইলেকট্রিক সেল দিয়ে আমরা হচ্ছে যেটা মাপতে পারি বা গণনা করতে পারি। ঠিক আছে, এটা হচ্ছে তোমার ফিজিক্সের আধুনিক পদার্থবিজ্ঞান থেকে আসছে। তো আধুনিক পদার্থবিজ্ঞানের মধ্যে মোস্ট প্রবাবলি এটা হচ্ছে তোমার ইসাক স্যারের বইতে নাই, এটা হচ্ছে তোমার স্যারের বইয়ের পেছন থেকে আসছে, বা ইসাক স্যারের বইয়ের পেছন থেকে আসতে পারে। তো এটা তোমরা আধুনিক পদার্থবিজ্ঞানে পাবা। এইগুলা এই কোশ্চেনগুলো কিভাবে কমন ফেলবে, এটা হচ্ছে ডায়াগোনাল লাইন থেকে চলে আসবে। প্লাস তোমরা যে চ্যাপ্টার শেষে যে এমসি গুলো আছে সেগুলো সলভ করো, মিনিমাম ইসাক স্যারের বই এবং তপন স্যার বই, ওনাদের বইয়ের শেষে যে এমসি গুলো আছে সেগুলো সলভ করতে হবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে এই কোশ্চেন থেকে আমরা এই মেসেজগুলো নিতে পারি। এরপর আসো গ্যালভানোমিটারে যে তো শান্ট ব্যবহার করার উদ্দেশ্য, শান্ট আমরা কেন ব্যবহার করি, শান্ট আসলে কি সেটা আগে বুঝতে হবে। শান্ট হচ্ছে যে সমান্তরাল সংযুক্ত একটা রোধ। এখন রোধ যদি হয় তাহলে রোধের কাজ কি, প্রভাব কমানো নাকি বাড়ানো? অবশ্যই কমানো, তাহলে প্রভাব কমানো। তাহলে এখান থেকে আমরা, আমি তোমাদের আগেও বলছিলাম যে এই গ্যালভানোমিটার ব্যবহার, শান্টের ব্যবহার বা গ্যালভানোমিটার সম্পর্কে বেসিক ইনফোতে কিভাবে যুক্ত করা হয় বর্তনীতে, শান্টকে কিভাবে যুক্ত করা হয়, শান্টের ব্যবহার কি, পটেনশিওমিটারের ব্যবহার কি, পোস্ট অফিস বক্সের ব্যবহার কি, মিটার ব্রিজের ব্যবহার কি, হুইটস্টোন ব্রিজের ব্যবহার কি, এই জিনিসগুলো তোমাদের মাস্ট জানতে হবে। আমি আবারও বলে দিচ্ছি তোমাকে, তো এই জিনিসগুলো নোট করে রাখতে পারো। এরপর হচ্ছে নিচের কোনটি প্রত্যাবর্তী প্রক্রিয়ার বৈশিষ্ট্য না। আমি তোমাদের বলছি ফিজিক্সের একটা গুরুত্বপূর্ণ টাইপের কোশ্চেন হচ্ছে যে বিভিন্ন জিনিসের বৈশিষ্ট্য, বিভিন্ন জিনিসের প্রত্যাবর্তী প্রক্রিয়ার বৈশিষ্ট্য, অপ্রত্যাবর্তী প্রক্রিয়ার বৈশিষ্ট্য, স্থির তরঙ্গের বৈশিষ্ট্য, একমুখী তরঙ্গের বৈশিষ্ট্য। ঠিক আছে, এরকম।
তাহলে তোমাদের বিভিন্ন জিনিসের যে বৈশিষ্ট্যগুলো আছে বিভিন্ন চ্যাপ্টারে, এই বৈশিষ্ট্যগুলো তোমাদের জানতে হবে। হ্যাঁ, আলফা কণার বৈশিষ্ট্য, বিটা কণার বৈশিষ্ট্য, এরকম অনেক বললে অনেক বলা যায়। তো বৈশিষ্ট্যগুলো থেকে প্রায় কোশ্চেন আসে। তো যেমন দেখো এখানে বৈশিষ্ট্য নয় আমরা যদি পড়ি তাহলে দুইটা অ্যান্সার করতে পারবো। তাহলে এটা হচ্ছে যে প্রত্যাবর্তী প্রক্রিয়াগুলো কি হয়? প্রত্যাবর্তী প্রক্রিয়াগুলো স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া নয়। স্বতঃস্ফূর্ত যত প্রক্রিয়া আছে আপনি ঘটে সবগুলো হচ্ছে অপ্রত্যাবর্তী প্রক্রিয়া, এগুলোকে পূর্বের অবস্থা ফিরিয়ে নেওয়া যায় না। ঠিক আছে, তো এগুলো খুব সুন্দরভাবে তুলনা আকারেও আছে বা এরকম বৈশিষ্ট্য আকারে আছে, আমরা এখানে বই থেকে পড়বো। এগুলো হচ্ছে তাপগতিবিদ্যার মধ্যে আছে। তাহলে আমরা আর এই ইটসেলফ এই টপিকটা ইম্পর্টেন্ট। আমি তো আমরা বললাম বৈশিষ্ট্য পড়তে হবে, আর ইটসেলফ এই টপিকটা ইম্পর্টেন্ট। প্রত্যাবর্তী প্রক্রিয়া এবং অপ্রত্যাবর্তী প্রক্রিয়া এগুলো নিয়ে প্রায় কোশ্চেন আসে। ঠিক আছে, তাহলে হচ্ছে কোন বৈজ্ঞানিক সর্বপ্রথম সূর্যকেন্দ্রিক সৌরজগতের ধারণা দেন? এটা হচ্ছে কোপারনিকাস। তাহলে কোন বৈজ্ঞানিক কি সম্পর্কে ধারণা দেন? বিশেষ জিনিসগুলা বিশেষভাবে এটা প্রত্যেকটা চ্যাপ্টারে শুধু দু একটা বিজ্ঞানীর নাম থাকতে পারে, আর একসাথে তোমার হচ্ছে যে প্রথম চ্যাপ্টারে অনেকগুলো আছে ফিজিক্স ফার্স্ট পেপারের ফার্স্ট চ্যাপ্টারে। তো ওই জিনিসগুলো তোমরা পড়বা, ভালো করে মার্ক করে এবং হচ্ছে খাতায় নোট করে পড়বা, যাতে জিনিসগুলো মনে থাকে। এই বিজ্ঞানীদের অবদান নিয়ে পড়াশোনা করতে হবে, এখান থেকে একটা এমসিকিউ আসতে পারে। তারপর হচ্ছে যে কোন দণ্ডে পরিমাপকৃত ভর এত প্রকৃত মান? এটা হচ্ছে শতকরা দুইটা একটা সূত্র আছে, প্রকৃত মান মাইনাস পরিমাপকৃত মান ডিভাইড বাই প্রকৃত মান ইনটু 100%। কি বলছি? শতকরা ত্রুটি হচ্ছে যে প্রকৃত মান বিয়োগ পরিমাপকৃত মান ডিভাইড বাই প্রকৃত মান ইনটু 100%। এটা দিলে তোমরা হচ্ছে শতকরা ত্রুটিটা পেয়ে যাবে। এটা হচ্ছে যে ফিজিক্স ফার্স্ট পেপারের ফার্স্ট চ্যাপ্টার থেকে আসছে। ত্রুটি নিয়ে পড়াশোনা করতে হবে। এর আগেও যারা আমার গত ক্লাসগুলো করছো, বিশেষভাবে যদি শাহানুর ক্লাসে থাকে, তারপর হচ্ছে যে মাইমুনা, তো এখন এরা তো শুরু থেকে ক্লাসগুলো করতেছে। তো এরা ক্লাসে যারা ছিল তারা জানে, আরো কয়েকজনও ছিল। তো যারা ক্লাস ছিল তারা জানে আমি ত্রুটি নিয়ে আগেই পড়াশোনা করতে বলছি। তো ত্রুটি নিয়ে তোমাদের পড়াশোনা করতে হবে। শতকরা ত্রুটি বলো, যান্ত্রিক ত্রুটি বলো, ব্যক্তিগত ত্রুটি বলো, কাকে বলে, এবং যেগুলো ক্যালকুলেশন সেগুলো কিভাবে ক্যালকুলেট করে, এই জিনিসগুলো তোমাদের শিখতে হবে। হ্যাঁ, বিনিময় বা ভেক্টর বিনিময় সূত্র কোনটা? এখন বিনিময় সূত্র আছে, সামান্তরিক সূত্র আছে, সংযোজন সূত্র আছে। ঠিক আছে, বিনিময় সূত্র হচ্ছে এটা। পি জায়গায় কিউ, এখানে পি ছিল, এটা এই পাশে কিউ হয়ে গেছে, এখানে কিউ জায়গায় পি হয়ে গেছে, মানে বিনিময় হয়েছে। ঠিক আছে, তাহলে এখানে কয়েকটা সূত্র আছে, এখানে আছে ব্যাখ্যার ক্ষেত্রে যে বিনিময় সূত্র কোনটা। এটা হচ্ছে বিনিময় সূত্র গেলে ভেক্টরের মধ্যে আছে। ঠিক আছে, ভেক্টরের সূত্রগুলো পড়া লাগবে, বিনিময় সূত্র, সংযোগ সূত্র, বণ্টন সূত্র। তো এটার মূল টাইপ কি? তোমাদের প্রত্যেকটা ক্লাসে বলা হচ্ছে যে সূত্র হচ্ছে আলাদা একটা টাইপ। ফিজিক্সের সূত্রগুলো তোমাকে পড়তে হবে, ফিজিক্সের সূত্রগুলো তোমাকে পড়তে হবে। সূত্রগুলোর মধ্যে তোমার হচ্ছে যে সূত্র পড়তে হবে, সূত্র কোনটা তারা কি বুঝে সেটা পড়তে হবে, একক পড়তে হবে, মাত্রা পড়তে হবে, সূত্র নিয়ে ছোটখাটো যে ম্যাথগুলো আছে ক্যালকুলেশন সেগুলো তোমাকে পারতে হবে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা এই নলেজগুলো নিব বা এই জিনিসকে খেয়াল করব এই কোশ্চেন থেকে। এরপর আসলে যে কোনো সংরক্ষণশীল বালু উদাহরণ, বারবার বলা হয়েছে যে সংরক্ষণশীল বালু উদাহরণ, অসংরক্ষণশীল বালু উদাহরণটা লাগবে। ঠিক আছে, এবং আরেকটা জিনিসও লাগবে, সেটা হচ্ছে তোমার ওই যে মৌলিক বল চারটা আছে সেগুলো সম্পর্কে তোমাদের ডিটেইলে পড়াশোনা করা লাগবে। বারবার মৌলিক বল নিয়ে কোশ্চেন আসে। এই সংরক্ষণশীল বল হচ্ছে যে তোমার কাজকে আবার পুনরুদ্ধার করা যায় আর কি। হ্যাঁ, কাজকে আবার পুনরুদ্ধার করা যায়। তাহলে একটা এক্সাম্পল হচ্ছে সংরক্ষণশীল বল উদাহরণ নয়, মানে অসংরক্ষণশীল বল, সেটা উদাহরণ হচ্ছে যে ঘর্ষণ বল, সান্দ্র বল, ওগুলো হচ্ছে যে অসংরক্ষণশীল বল। এরপর মঙ্গল গ্রহের ভ্যাস যদি এত হয়, তোমার হচ্ছে যে জি এর মান এত হয়, তাহলে মুক্তিবেগ কত? এটা কোথা থেকে আসছে? এটা হচ্ছে যে তোমার ইয়ে থেকে আসছে, এটা বই থেকে হুবহু তুলে দিচ্ছে। ইসাক স্যার বইয়ের উদাহরণের মধ্যে এটা আছে, সেখান থেকে তুলে দিচ্ছে। আর এমনও তোমার হচ্ছে যে তোমরা যে মুক্তিবেগ মুখস্থ করো সেটা হচ্ছে যে প্রায় এটার কাছাকাছি। এখানে তো যেটা বের হয়েছে সেটা কাছাকাছি 4.5 মোস্ট প্রবাবলি আছে। তো 4.77 এটা কাছাকাছি, এটা ওইভাবে মার্ক করতে পারো, ক্যালকুলেট করে বের করা যায়। কারণ ক্যালকুলেশন গুলো আমাদের মূল ক্লাসে আমরা দেখাবো, বাট হচ্ছে যে মানে তোমরা ওভারঅল একটা আইডিয়া পাবা এইভাবে করে। মানে এভাবে মনে রাখতে পারো, মুখস্থ করে যদি করতে চাও কেউ বা মনে রাখতে চাও তাহলে এভাবে মনে রাখা যায়। ওয়ালাইকুম আসসালাম। শব্দের উপর বেতন নীতির উপর ভিত্তি করে নিচের কোনটি ব্যাখ্যা করা যায়? স্বরকম্প বা বিটকে আমরা শব্দের উপর বেতন নীতির উপর ভিত্তি করে ব্যাখ্যা করতে পারবো। এখন এই টাইপের কোশ্চেনগুলো তোমরা কিভাবে পারবে? বারবার বলতেছি, আমি তোমাদের যারা আমার নিয়মিত ক্লাস করে তারা রিপিটেড, নিয়মিত যারা অলরেডি আজকে ফার্স্ট ক্লাস আসছে, আমি তোমাদের বলবো যে আমাদের এই ক্লাসগুলো হচ্ছে তোমার তোমরা ইয়েতে পেয়ে যাবা, ইউটিউবে পেয়ে যাবা। ইউটিউবে প্লেলিস্ট আকারে দেওয়া থাকবে আমাদের কোশ্চেন অ্যানালাইসিস যে ক্লাসগুলো, সেগুলো মাস্ট করবা। যারা এই ভিডিওর মাধ্যমে শুরু করতেছে তাদেরকে আমি বলবো যে 23 থেকে শুরু করে আমাদের 23, 22, 21, 20, 19, এখন আজকে 18 সালের কোশ্চেন সলভ করতেছি বা অ্যানালাইসিস করতেছি। তোমরা সবগুলো ভিডিও দেখবে, তাহলে হচ্ছে যে জিনিসগুলো ভালো করে বুঝবে, তোমাদের মাথায় গেঁথে যাও। যেমন আমি কিন্তু শুরু থেকে বলে আসতেছি ফিজিক্স এবং কেমিস্ট্রি ক্ষেত্রে তোমাদের ডেফিনিশন পড়বা। অনেকে হচ্ছে যে এমসিকিউ আর এমসিকিউ প্রিপারেশন জন্য কিছু ডেফিনিশন পড়ে, কিন্তু এটা ভুল ধারণা। ডেফিনিশন পড়লে তোমাদের জন্য অনেক কিছু ক্লিয়ার, মানে অনেকগুলো এমসিকিউ পাবা তোমরা। তো এখানেও দেখো যদি বিদ্যা সরকম্পের হচ্ছে যে কেউ ডেফিনিশন পড়ে তাহলে হচ্ছে যে এই পরিবর্তন কথাটা
ডেফিনিশনের মধ্যেই আছে, মানে পরিবর্তনের ফলে আসলে তৈরি হয়। তো হচ্ছে যে তোমরা ডেফিনিশন পড়ার মাধ্যমে এই কোশ্চেনটা পারবা। এরপর আসো যে তরলের পৃষ্ঠের উপর কোনটির প্রভাব নাই, এটা কোথা থেকে আসছে? পদার্থের গাঠনিক ধর্ম থেকে আসছে। পদার্থের গাঠনিক ধর্ম দেখবো যে এক পেজের মধ্যে খুব সুন্দর করে আছে যে এগুলোর উপর হচ্ছে তরল পৃষ্ঠের ডিপেন্ড করে বা নির্ভর করে বা প্রভাব আছে, ঠিক আছে? তাহলে ওইগুলোর মধ্যে হচ্ছে তোমার চাপ কথাটা নাই, তাপমাত্রা আছে, এটার সাথে সমানুপাতিক ব্যস্তানুপাতিক, কি সম্পর্ক, দূষিতকরণের সাথে কি ধরনের সম্পর্ক, দ্রবীভূত বস্তুর উপস্থিতির উপর কি ধরনের সম্পর্ক, এগুলো কিন্তু খুব সুন্দরভাবে আছে, কিন্তু চাপের কোনো কথা ওইখানে নাই, মানে এটার কোনো প্রভাব নাই, ঠিক আছে? এবার আসো তাহলে হচ্ছে তরলের পৃষ্ঠের উপর, মোট কথা হচ্ছে আমি প্রায় একটা কথা বলি, আমি এটা পড়াইতে গেলে যারা আমাদের ক্লাসে থাকবা তারা দেখবে যে আমি তরলের পৃষ্ঠটান এবং পৃষ্ঠশক্তিগুলো ইচ এন্ড এভরি লাইন পড়াবো এবং তোমাদেরও পড়তে বলবো, কারণ পৃষ্ঠশক্তি দিয়ে ঘুরে ফিরে প্রায়ই কোশ্চেন আসে, প্রায়ই আসে, বলতে গেলে প্রায় প্রতি বছরই আসে একটা দুইটা কোশ্চেন তরলের পৃষ্ঠটান এবং পৃষ্ঠশক্তি থেকে, ঠিক আছে? তাহলে এই টপিকের একটা লাইনও বাদ দেওয়া যাবে, প্রত্যেকটা লাইন বুঝে 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 পড়তে হবে সেকশন বই থেকে। আচ্ছা, এবার আসছে যে কোনটি প্রতিফলক দূরবীক্ষণ যন্ত্রের বৈশিষ্ট্য, আবার বৈশিষ্ট্য তোমরা যদি খেয়াল করো তাহলে মানে যে বলছে যে ইশারাই কাফি, হ্যাঁ, জাস্ট ইশারা যদি তোমরা যদি বুঝো, খেয়াল করো, মনোযোগ দাও, তাহলে তোমাদের জন্য ইশারাই যথেষ্ট হয়ে যাবে। যে বৈশিষ্ট্য থেকে আরেকটা কোশ্চেন চলে আসছে, তাহলে প্রতিফলক দূরবীক্ষণ যন্ত্রের বৈশিষ্ট্য, তারপর হচ্ছে প্রতিসারক দূরবীক্ষণ যন্ত্রের বৈশিষ্ট্য, মানে দূরবীক্ষণ যন্ত্রের যেগুলো আছে সেগুলো বৈশিষ্ট্য এরকম করে কোশ্চেন আসে। তাহলে দেখো এখানে বড় উন্মেষ দর্পণ ব্যবহৃত হবে, এগুলো আমরা ক্লাস যখন করবো তখন বড় উন্মেষ কি ছোট উন্মেষ কি এগুলো নিয়ে আমরা ডিসকাস করবো, জাস্ট আমরা এখানে কোশ্চেন অ্যানালাইসিস করতেছি। তাহলে হচ্ছে প্রতিফলক দূরবীক্ষণ যন্ত্রের বৈশিষ্ট্যগুলো আমরা পড়বো, আর প্রত্যেকটা চ্যাপ্টারের মধ্যে যে জিনিসগুলো আছে যেমন বিভিন্ন জিনিস, অপবর্তন, সম্বর্তন, এগুলার ডেফিনিশন, বৈশিষ্ট্য, এগুলো আমরা হচ্ছে বোঝার চেষ্টা করবো, পড়বো, ঠিক আছে? এবার আসো হচ্ছে যে তেজস্ক্রিয়তের এসে ইউনিট কি, ইউনিট, তারপর হচ্ছে তোমার একক এবং হচ্ছে মাত্রা, এগুলো এমনি ইম্পর্টেন্ট, এগুলো সূত্রের সাথে চলে আসে, যদি তোমাদের বিভিন্ন সূত্র করতে বলি সেই সূত্রের সাথে একক মাত্রা চলে আসে। যেমন তেজস্ক্রিয়তের এসে একক কি, এটা হচ্ছে যে কি বেকেরেল, তেজস্ক্রিয়তের এসে একক বেকেরেল, আর ব্যবহার্য একটা একক আছে সেটা হচ্ছে কুড়ি, তবে এসে একক না, হ্যাঁ, এসে একক মানে যেটা ইন্টারন্যাশনালি সব জায়গায় ব্যবহার করা হয়, ইন্টারন্যাশনালি রিকগনাইজড। তাহলে তোমাদের বিভিন্ন জিনিসের একক মাত্রাগুলো পড়তে হবে, ঠিক আছে? তবে একক মাত্রা তোমরা আলাদাভাবে না পড়াচ্ছে সবচেয়ে ভালো হবে তোমরা যদি সূত্রের সাথে একসাথে পড়ে ফেলো, একটা জিনিস সূত্র শিখবা, সেটা একক শিখবা, সেটার মাত্রা শিখবা এবং সেটার প্রয়োগ শিখবা, তাহলে এক কাজে অনেকগুলো কাজ হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, এখন তোমরা আমাকে বলো, তোমরা এই যে আমি 13টা কোশ্চেন অ্যানালাইসিস করছি, তোমরা বুঝছো কিনা আমি তোমাদের কাছে যে মেসেজটা কনভে করতে চাচ্ছি, বা তোমরা নোট নিচ্ছ? কে কে আছো আমাকে একটু জানাও তো। আর আমি যারা পেড ব্যাচে আছে তাদেরকে বলতেছি, তোমরা তো সবাই ক্লাস করতেছো না, যারা রেকর্ড করবে তাদেরকে বিশেষভাবে শোনাচ্ছি কথা, সেটা হচ্ছে যে রেকর্ড কিন্তু তোমার হচ্ছে যে যাদের কোনো এক্সকিউজ আছে, যেমন একজন বলছে যে ও হচ্ছে যে তাড়াতাড়ি ঘুমিয়ে যায়, তো আমি বলছি যে ঠিক আছে তুমি তাড়াতাড়ি ঘুমাও, কোনো সমস্যা নাই, বাট হচ্ছে যে রেকর্ডগুলো নিয়মিত দেখে নিতে হবে। তো এরকম যাদের বিশেষ কোনো সমস্যা আছে তার ক্ষেত্রে এটা বিশেষ, কারণ হচ্ছে তার আমি অভ্যাস চেঞ্জ করতে বলবো না, তাড়াতাড়ি ঘুমানো অভ্যাস ভালো, ঠিক আছে? ওই জন্য আদারওয়াইজ হচ্ছে যে যাদের কোনো প্রবলেম নাই, এমনি হচ্ছে যে তোমরা লাইভে ক্লাস করতেছো না, তোমরা কিন্তু মনে রাখবে আমার শুরু ওরিয়েন্টেশন ক্লাসের কথা, সেটা হচ্ছে বিনা কারণে তোমরা যদি 3টা লাইভ ক্লাস মিস করো তাহলে সেক্ষেত্রে তোমাদের কিন্তু আবার রিঅ্যাডমিশন নিতে হবে, ঠিক আছে? রিঅ্যাডমিশন নিতে হবে, এটা কিন্তু আমি তোমাদের ভালোভাবে আগে থেকেই বলে দিচ্ছি, পরে কিন্তু আমাকে আর কিছু বলতে পারবে না, ঠিক আছে? আদারওয়াইজ কিন্তু তোমাদের প্রাইভেট গ্রুপ থেকে বের করে দেওয়া হবে, হ্যাঁ, কারণ দরকার নাই তো, প্রাইভেট গ্রুপে থেকে থাকবা, আমার কাছে পড়বা, কিন্তু আলটিমেটলি ক্লাস করবা না, ক্লাসগুলো জমা করবা, পরীক্ষার আগের পরে হচ্ছে যে মাথা আউড়ে যাবে, মাথা খারাপ হয়ে যাবে, তখন আলটিমেটলি কিছুই করতে পারবে না, ঠিক আছে? তুমি দেখবা যে কারা মানে নিশ্চিতভাবে ভালো করে, কারা নিশ্চিতভাবে ভালো করে, তারা যারা হচ্ছে যে তোমার কনসিস্টেন্ট, ওদের হয়তো খারাপ করলে এটা হবে যে ওরা তোমার হয়তো 200-র ভিতরে থাকার কথা ছিল, এখন হচ্ছে খারাপ করে 500-র ভিতরে চলে আসছে, ওদের খারাপ হবে এরকম। আর এভারেজ স্টুডেন্টদের খারাপ হবে, ও চান্স পায় না, ও 40-এ কম পাইছে খারাপ, মানে ক্লাসি স্টুডেন্ট যারা আছে তাদের খারাপ হওয়ার হচ্ছে যে একটা ক্লাস আছে, বুঝছো? এটা আমি আবার যারা লাইভ আছে তাদের বলতেছি, বিশেষ করে যারা রেকর্ড ক্লাস দেখবে অযথা কোনো কারণ ছাড়া জমাই জমাই, তাদের বলতেছে। আমার ম্যাক্সিমামেরই সমস্যা ছিল আমি জানি, তারপরে আমি এখন যেহেতু তোমাদের কোর্সের পরীক্ষা শেষ হয়ে গেছে, এখন আমি তোমাদের ক্লাসে নিয়মিত চাচ্ছি, নিয়মিত হতে হচ্ছে বলতেছি। আপাতত হচ্ছে যে কোশ্চেন সলভের ক্লাসগুলো যতদিন চলবে ততদিন হচ্ছে যে তোমরা ঠিক আছে করো, সমস্যা নেই, কিন্তু যখন মূল ক্লাসগুলো শুরু হবে তখন আর এগুলো আসলে মেনে নেওয়া হবে না। আচ্ছা, ওকে, এবার আসুন কোন জায়গায় বেশি
কম জায়গা বেশি তড়িৎ সঞ্চয়ের জন্য নিচে কোন ধারকটি ব্যবহার করা হয়, ঠিক আছে। এগুলো দেখবা যে তোমার কোন চ্যাপ্টারে, এটা মোস্ট প্রবলি হচ্ছে যে থার্ড চ্যাপ্টারের মধ্যে এই জিনিসগুলো সম্পর্কে আছে। থার্ড নাকি সেকেন্ড, মোস্ট প্রবলি সেকেন্ড চ্যাপ্টার স্থিতিতড়িতের মধ্যে তোমার হচ্ছে যে ধারকের ব্যাপারে আছে। তো সেখান থেকে হচ্ছে তোমরা ধারকগুলো ব্যবহার করবে, দেখবে যে কাগজ ধারক আছে, ইলেকট্রোলাইটিক ধারক আছে, তারপরে হচ্ছে তোমার সিরামিক ধারক আছে, অম্ল ধারক আছে, সমস্যা নেই, এখন থেকে কন্টিনিউ করে মনোযোগ দাও। তো এখন হচ্ছে যে প্রত্যেকটা ধারকের কাজ করবা, প্রত্যেকটা ধারকের ব্যবহার করবা, কাজ করবা, তাহলে হচ্ছে যে তোমরা এই টাইপের কোশ্চেনগুলো পারবা। এটা ইটসেলফ একটা টপিক, ইম্পর্টেন্ট টপিক, যে তোমার হচ্ছে যে ধারকগুলোর কাজ ব্যবহার এগুলো পড়তে হবে, গঠন করতে হবে। হ্যাঁ, এবার আসো আবার একটা একক চলে আসছে, ওই যে বললাম তোমাদের, কিন্তু তোমাদের মানে অ্যানালাইসিসের জন্য এই ক্লাস খেয়াল করলে তোমরা দেখবে যে আমার একটা সিঙ্গেল ক্লাসের মধ্যে তোমরা ওই জিনিসগুলো প্রমাণ পেয়েছো। আমি তোমাদের টাইপ অ্যানালাইসিস করছি, সেটা বেশিরভাগ ক্ষেত্রে একটা সিঙ্গেল ক্লাসের মধ্যে তোমরা প্রমাণ পেয়ে যাও। আর যারা প্রত্যেকটা ক্লাস করবে তাদের একদম মাথায় গেঁথে যাবে, একদম তাদের সামনে খোলাসা হয়ে যাবে আসলে মেডিকেল ভর্তি পরীক্ষায় কি টাইপের কোশ্চেন আসে, কিভাবে পড়তে হবে, কোন জিনিসগুলোতে গুরুত্ব দিতে হবে, এই জিনিসগুলো তাদের কাছে একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। তখন হচ্ছে যে এখন তোমাদের হচ্ছে যে তোমরা অন্ধের মতো, তোমরা জানো না এই ভাই এভাবে করতে বলছে তোমরা এইভাবে করো, ওই ভাই ওইভাবে করতে বলছে তোমরা ওইভাবে করো, কিন্তু কোশ্চেন অ্যানালাইসিস করে ফেললে তোমার চোখ খুলে যাবে, তখন তুমি আসলে বুঝতে পারবা যে কোনটা আসলে সঠিক, কোনটা আসলে ভুল, ঠিক আছে। তো এখন দেখো আমি এই কোশ্চেনটা দেখে আবার তোমাদের কথা বললাম, একটু আগে আমি তোমাদের একটা ইউনিট বা এককের কথা বলছিলাম, এই দেখো আবার চুম্বক সমৃদ্ধ কোন এককটি সঠিক, তাহলে একক মাত্রা তোমরা ভালো করে পড়তে হবে। আর একক মাত্রা কার মধ্যে পড়ে যাবে? সূত্রের মধ্যে পড়ে যাবে। আর আমি তোমাদের প্রত্যেক ক্লাসে বলি যে সূত্র ভালো করে পড়লে তোমাদের 10-12 কোশ্চেন, 10-12টা কোশ্চেন তোমরা পারবা ফিজিক্সের 20টা কোশ্চেনের মধ্যে, ঠিক আছে। মানে 60% করে নাম্বার ক্যারি করতে পারবা জাস্ট সূত্রগুলো ভালো করে পড়ে। তো এখানে একসাথে দিয়ে দিয়েছি চুম্বক ক্ষেত্রে আমাদের একক নিয়ে একটু ঝামেলা হয়, কারণ একটা রাশি অনেকগুলো একক থাকে, এগুলো নোট করে পড়তে হয়। এবার আসে আবিষ্কৃত ওই প্রভাব নিচে কোনটির উপর নির্ভর করে না, ঠিক আছে। তো এটা সূত্র পড়তে গিয়ে তোমার হচ্ছে সূত্রের সাথে পড়ে ফেলতে হবে যে কার কার উপর নির্ভর করে, কার কার উপর নির্ভর করে না, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে একটি বন্দুকের গুলি কোনো কাঁসা তক্তার উপর ভেদ করে অর্ধেক হয়ে যায়, এটা একটা নেমোনিক ট্রিক আছে। সেটা হচ্ছে যে এরকম কোন তক্তার ভিতরে ঢুকে যদি বেগ অর্ধেক হয়ে যায়, তাহলে আর কতটুকু প্রবেশ করবে? যতটুকু প্রবেশ করছে তার 3/1 তাহলে যতটুকু প্রবেশ করছে তাকে 3 দিয়ে ভাগ করে দিলে পেয়ে যাবে, ঠিক আছে। এটাকে 3 দিয়ে ভাগ করে দিলে এটা উত্তর হবে, ঠিক আছে। এটা হচ্ছে যে এই ট্রিকের মাধ্যমে তোমরা পারবা। যা যদি আবার খেয়াল করতে হবে, কন্ডিশন গুলো সেম থাকতে হবে, একটা নির্দিষ্ট পরিমাণ প্রবেশ করার পর বেগ অর্ধেক হইতে হবে, এবং কোশ্চেন জিজ্ঞেস করতে হবে যে আর কতটুকু প্রবেশ করবে। ওয়ালাইকুম আসসালাম জান্নাত। কোন গ্যাসের আপেক্ষিক বেগ, কোন গ্যাসের আপেক্ষিক বেগ বেশি হলে ওই গ্যাসের ত্বরণ অবস্থা কি পরিবর্তন হবে? ত্বরণের অবস্থা কি পরিবর্তন হবে? তাহলে হচ্ছে আপেক্ষিক বেগ, আমরা জানি কি বেগের পরিবর্তন, বেগের পরিবর্তন বাই সময় হচ্ছে যে ত্বরণ, তাই না? ত্বরণ ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি? বেগের পরিবর্তন বাই সময়। হ্যাঁ, বেগের পরিবর্তন বেগ বাই সময়, তাহলে বেগের পরিবর্তনের সাথে ত্বরণের সম্পর্ক সমানুপাতিক, তাহলে বেগের পরিবর্তন বৃদ্ধি পেলে ত্বরণ বৃদ্ধি পাবে। একটু ব্যাখ্যা করে ফেললাম, বাট হচ্ছে যে তোমরা এই টাইপের কোশ্চেনগুলো কিভাবে পারবে? সূত্র পারলে পারবে, এটাও সূত্রের মধ্যে প্রয়োজন, ঠিক আছে। সূত্রটার সাথে কিভাবে অ্যাসোসিয়েশন সেটাই তোমাদের আসলে দেখাইছি লিখে। আচ্ছা, এবার আসো পরের কোশ্চেন যেটা আছে, ভূপৃষ্ঠ থেকে পাঠানো বেতার তরঙ্গ বায়ুমণ্ডলে কোন স্তরে বাধা পেয়ে পুনরায় পৃথিবীতে ফিরে আসে? এটা হচ্ছে পরিবেশ রসায়ন থেকে আসছে, এটা হচ্ছে আয়োনোস্ফিয়ারে ফিরে আসে। তো প্রত্যেকটা মানে যে স্তর আছে, কোন স্তর কত কিলোমিটার থেকে কত কিলোমিটার, কোনটাতে তাপমাত্রা কত, কোনটার স্পেশালিটি কি, কোনটার ফাংশন কি, সবকিছু তোমাদের পড়তে হবে, ঠিক আছে। এটা ইম্পর্টেন্ট। এবার আসো আমরা পরবর্তী কোশ্চেনে যাই, সেটা হচ্ছে ইন্টিগ্রেটেড সার্কিট সম্পর্কে কোনটি সত্য নয়। এখন ইন্টিগ্রেটেড সার্কিট যেটা আছে সেটা কোন চ্যাপ্টারে আছে? সেমিকন্ডাক্টর একদম শেষের দিকে, অনেকে এটা খেয়ালও করে না। এই চ্যাপ্টার সেমিকন্ডাক্টর চ্যাপ্টার একদম শেষের দিকে তুমি দেখবা যে ইন্টিগ্রেটেড সার্কিটের বৈশিষ্ট্য, তাও বৈশিষ্ট্য, তাহলে বৈশিষ্ট্য নিয়ে আমরা 3টা কোশ্চেন পাইছি, ঠিক আছে। বিশেষভাবে যারা আমার নিয়মিত ক্লাস করতেছে, আমি বারবার বলতেছি তোমরা যারা নিয়মিত করো নাই তারা হচ্ছে যে নিয়মিত করে নিবা, মানে বাকিগুলো রেকর্ড দেখে নিবা, আর সামনে যে লাইভ ক্লাসগুলো হবে সেগুলোতে থাকবা, ঠিক আছে। তো বৈশিষ্ট্যগুলো তোমাদের মাস্ট করতে হবে, মাস্ট ভালো করে বুঝে বুঝে করতে হবে। এগুলো আমরা ক্লাসে ক্লিয়ার করে দিব, বুঝে বুঝে পড়াই দিব, কোনটা বাদ দিতে হবে, কোনটা ইম্পর্টেন্ট সেটা আমরা দেখাই দিব, ঠিক আছে। তো তোমরা ক্লাসে জয়েন করলে সেই জিনিসগুলো জানবো। তাহলে ইন্টিগ্রেটেড সার্কিট সম্পর্কে সত্য নয় কোনটা? তাহলে এখানে যেগুলো আছে সেগুলো সত্য, এর বাইরে যেটা সেটা সত্য নয়। তো এটার মধ্যে সবগুলোই সত্য, ওরা হচ্ছে যে সত্য নয়টা মান দেয় নাই, এই আর কি অবস্থা। এরপর আসো পরের কোশ্চেন, যে চোখের চশমার লেন্স তৈরিতে কোন ধরনের কাঁচ ব্যবহার করে? এখানে দুইটা সঠিক উত্তর দিয়ে দিচ্ছে, এটা হচ্ছে প্রুফ গ্লাস এবং ক্লিন গ্লাস, দুইটা ইউজ করা হয়। তো এটা কোন চ্যাপ্টারের কোশ্চেন? এটা হচ্ছে অর্থনৈতিক রসায়ন আছে, কেমিস্ট্রি সেকেন্ড পেপারের 5th চ্যাপ্টার যেটা আছে, পঞ্চম অধ্যায় অর্থনৈতিক রসায়ন। সেখানে বিভিন্ন জিনিসের কাজ, শিল্প সম্পর্কে আছে, সিমেন্ট শিল্প সম্পর্কে আছে, তারপরে তোমার হচ্ছে যে আর কি অনেকগুলা শিল্পই আছে, ট্যানারি এগুলো সম্পর্কে আছে।
তো তোমরা হচ্ছে যে এগুলো সম্পর্কে জানতে হবে, এগুলোর সম্পর্কে এগুলোর ক্ষেত্রে কাঁচামাল কি ইউজ করা হয়, কোন ক্ষেত্রে কি, এগুলো জানতে হবে। ঠিক আছে। আচ্ছা, নিচে কোন মৌলের স্থায়ী আইসোটোপ আছে? তাহলে আইসোটোপ নিয়ে তোমরা দেখবে যে ঘুরে ফিরে প্রায় 2-1 বছর পর পরই কোশ্চেন আসে। তাহলে হচ্ছে যে তোমার আইসোটোপ টপিকটা ভালো করে পড়তে হবে। কোনটার একাধিক আইসোটোপ আছে, টোটাল আইসোটোপ সংখ্যা কত, তারপরে যেমন কার্বনের ক্ষেত্রে কয়টা আইসোটোপ, অক্সিজেনের ক্ষেত্রে কয়টা আইসোটোপ, মানে আইসোটোপ নিয়ে আইসোটোপের সংখ্যা জানতে হবে, কনসেপ্ট জানতে হবে, ওভারঅল একটা ওভারভিউ থাকতে হবে। হ্যাঁ, সংখ্যাও জানতে হবে। পারদের রেখা বর্ণালীতে কোন রংটি সুস্পষ্ট ভাবে দেখা যায়? এটা হচ্ছে গুণগত রসায়ন। গুণগত রসায়নের মাঝখান থেকে আসছে কোশ্চেনটা। আমি তোমাদের গুণগত রসায়ন পড়ানোর সময় দেখাবো যে কোন জায়গা থেকে কোশ্চেনটা আসছে। তাহলে হচ্ছে সুস্পষ্ট ভাবে দেখা যায় এখানে আছে কি কি, সবুজ, কমলা, লাল। সবুজ, কমলা, লাল। তাহলে এখানে শুধু কমলা আছে তিনটার মধ্যে, তাহলে এটা উত্তর হবে কমলা। ঠিক আছে। তাহলে এখানে তোমার হচ্ছে যে বর্ণালীগুলো অনেকগুলো একসাথে আছে, সোডিয়ামের কোনটা কোনটা স্পষ্ট, পারদের কোনটা কোনটা স্পষ্ট, এগুলো কিন্তু আছে ওইখানে। ওই টপিকটা পড়তে হবে। ঠিক আছে, বর্ণালীর টপিকটা পড়তে হবে। হ্যাঁ, তারপর হচ্ছে নিচের কোনটি ভারী ধাতুর উদাহরণ নয়? এটা হচ্ছে পরিবেশ রসায়ন থেকে আসছে, আমরা ধরে নিব। পরিবেশ রসায়নের শেষের দিকে দেখবা যে ভারী ধাতুর অনেকগুলো উদাহরণ আছে, সেগুলো আমাদের শরীরে কি ক্ষতি করে, উদ্ভিদে কি ক্ষতি করে, এগুলো খুব সুন্দরভাবে আছে। এবং সেগুলো হচ্ছে যে সাইকেল কিভাবে আমাদের দেহ পর্যন্ত আসে, সেই সাইকেলটাও আছে, তোমরা সেটাও করতে হবে। এবং কোনটা নিরাপদ মাত্রা কত, কোনটা আমাদের শরীরে কি কি ডিজিজ করে, সবকিছুই তোমাদের করতে হবে। মানে সবকিছু না, ওদের সম্পর্কে অনেক তথ্য আছে। আমি এখন তোমাদের যা যা বললাম এই জিনিসগুলো ভালো করে করতে হবে। এরপর আসো পর্যায়সারণীর কোন মৌলগুলোকে আদর্শ মৌল বলা হয়? ঠিক আছে, পর্যায়সারণীর কোন মৌলগুলোকে আদর্শ মৌল বলা হয়? মেনলি দ্বিতীয় পর্যায়ের মৌল যেগুলো আছে, দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ের মৌল যেগুলো, সেগুলোকে আদর্শ মৌল বলা হয়। ফিজিক্সে আছে, কেমিস্ট্রিতে আছে, সেই টপিকটা হচ্ছে ওভারভিউ। তোমার যেখানেই থাকুক, যদি এরকম মানে মাল্টিপল জায়গা থাকে, তাহলে হচ্ছে তোমার মাল্টিপল জায়গা থেকে পড়তে হবে। ঠিক আছে, এটা হচ্ছে যে মানে জাস্ট তুমি ফিজিক্স থেকে পড়ে কেমিস্ট্রি থেকে না পড়বা না, এরকম হবে না। ওই যদি মাল্টিপল জায়গা থাকে, মাল্টিপল জায়গায় হচ্ছে যে পড়তে হবে। কারণ জিনিস এক, তুমি দেখবে না একটা কনসেপ্ট ধরো 2-4 জায়গায় আছে, 2 জায়গায় যে আলাদা আলাদা লিখে ব্যাপারটা এরকম না, ওইটার সময় একই তথ্যই আছে। ঠিক আছে, যেমন আমি তোমাকে যদি বলি পরিবাহী, অর্ধপরিবাহী, অপরিবাহী, এখন এগুলো উদাহরণ কেমিস্ট্রিতে আছে, ফিজিক্সে আছে, সেম এক্সাম্পল। ঠিক আছে, আলাদা আলাদা, ম্যাক্সিমাম ক্ষেত্রে এগুলো সেমই হয়। তাহলে দ্বিতীয় বা তৃতীয় পর্যায়ের মৌলগুলোকে আদর্শ মৌল বলা হয়। আদর্শ মৌল বা প্রতিনিধি মৌল, এস ব্লক এবং পি ব্লক ব্লক অ্যাকচুয়ালি বলা হয়। তোমাদের জিজ্ঞেস করতে পারে আদর্শ বা প্রতিনিধি মৌলের সংখ্যা কত, তাহলে আমরা জানি এস ব্লকে থাকে 14টি, পি ব্লকে থাকে 36টি, তাহলে টোটাল 50টি মৌলকে আদর্শ মৌল বা প্রতিনিধি মৌল বলা হয়। ঠিক আছে। আচ্ছা, এগুলো আমরা চ্যাপ্টার পড়া থেকে আরো ক্লিয়ার করবো, বিস্তারিত আলোচনা করবো। তাহলে নির্দিষ্ট জন্য একটা আদর্শ গ্যাসের ক্ষমতা কোন বৈশিষ্ট্য নির্ভর করে? এখানে ক্ষমতায় আসলে গতিশক্তি অর্থ ক্ষমতা বুঝিয়েছে। গতিশক্তি ক্ষমতার হচ্ছে যে আরেক নাম হিসেবে ইউজ করছে আর কি। তো গতিশক্তি হচ্ছে যে আমরা জানি যে তাপমাত্রার উপর ডিপেন্ড করে, কারণ গতিশক্তি ইকুয়ালস টু 3/2 এনআরটি। এখানে মেইনলি হচ্ছে এন তো হচ্ছে মোল সংখ্যা, একটা নির্দিষ্ট পরিমাণের ক্ষেত্রে মোল সংখ্যা একই থাকবে। তবে তোমার হচ্ছে যে এখানে টি যেটা আছে সেটা হচ্ছে শুধুমাত্র চলক, তাহলে এটা হচ্ছে তাপমাত্রার উপর ডিপেন্ড করে। ঠিক আছে, পরম তাপমাত্রার উপর ডিপেন্ড করে। তাহলে এটা দেখো সূত্র থেকে চলে আসছে। কেমিস্ট্রি থেকে তো কিছু ম্যাথ আসবে, কেমিস্ট্রি থেকে সূত্রগুলো তোমাদের খেয়াল করতে হবে। ঠিক আছে, কেমিস্ট্রি থেকে সূত্রগুলো তোমাদের খেয়াল করতে হবে। তা নিশাদ বুঝছো? ভাইয়ের কথা বুঝছো? কোন তো তাপমাত্রা তুতে সাধারণত সালফেটে পরিণত? তোমরা দেখবে যে এটা একটা ক্রোনোলজি আকারে আছে হাজারি স্যারের বইতে, যে তোমার 60°C তাপমাত্রা দিয়ে এটা হয়, তারপর এটা হয়, তারপর এটা হয়, এরকম করে। তো ওই ক্রোনোলজিটা পড়লে হয়ে যাবে। ঠিক আছে, দাগানো লাইন, এটার টাইপ হচ্ছে দাগানো লাইন। দাগানো লাইনের মধ্যে এটা পাবা, দাগানো লাইনের মধ্যে পড়লে চলে আসবে। এটাকে আমরা আলাদা অন্য কোনো ক্লাসে ফেলতে পারতেছি। এরপর হচ্ছে নিজের কোন রাসায়নিকটির ব্যবহারটি সঠিক? আমি যারা আমার শুরু থেকে ক্লাসগুলো করছে তারা জানে আমি বলছিলাম যে যেগুলো রাসায়নিক মানে হচ্ছে যে ব্যবহার আছে, যেসব রাসায়নিক যৌগের বাস্তবিক ব্যবহার আছে, বাস্তব জীবনে কোনো না কোনো ভাবে অ্যাসোসিয়েটেড, সেগুলো প্রত্যেকটা ব্যবহার আমাদের জানতে হবে, পড়তে হবে। এটা যারা আমার শুরু থেকে ক্লাসগুলো করছে তারা খুব ভালোভাবে জানে। আমি এই কথাটা বারবার বলছিলাম তাদেরকে। তো এই টাইপ থেকে একটা কোশ্চেন চলে আসছে, দেখো যেগুলো ব্যবহার, যেমন 1,1,2 ট্রাইক্লোরোইথেন, এটা হচ্ছে ডাইওস হিসেবে ব্যবহার করা হয়। বাকিগুলো ভুল দিছে, তাহলে হচ্ছে যে এটা। তো আমরা যদি প্রত্যেকটা ব্যবহার জানি তাহলে এটা খুব সহজে পারবো। ঠিক আছে, ইজিলি পারবো। এরপরে তোমরা আসো পাকা কলায় কি পাওয়া যাবে। এস্টার মধ্যে তোমরা দেখবে যে এরকম করে 4টা আছে, কলায় কোনটা পাওয়া যায়, কমলায় কোনটা পাওয়া যায়, আনারস কোনটা পাওয়া যায়, জেসমিন ফুলে কোনটা পাওয়া যায়। আমি কিন্তু খুব সুন্দরভাবে ট্রিক দিয়ে তোমাদেরকে শিখাবো। এখন যেহেতু আমরা অ্যানালাইসিস করতেছি, আমি ডিপ ডাউন করতেছি না, বাট তোমরা ক্লাস করলে এটা পেয়ে যাও। তো এখন হচ্ছে যে পাকা কলায় হচ্ছে যে আমাদের মেনলি কি থাকে, পেন্টাইল স্টেট এস্টার থাকে। তাহলে তোমরা এই জিনিসগুলো পড়তে হবে। ইটসেলফ, এটা কোনো টাইপের আন্ডার আমি ফেলতেছি না, ইটসেলফ এই টপিকটা ইম্পর্টেন্ট। একবার কলা আসছে, একবার কমলা আসতে পারে, একবার আনারস আসতে পারে। ঠিক আছে, আর এমনি তো তোমরা হচ্ছে যে এটা অন্য কোনো টাইপে আমি ফেলতেছি না, আর এটার মধ্যেই, কারণ এককের জন্য বা কার্যক্রমকের জন্য আলাদা কোশ্চেন লাগবে।
সেই কোশ্চেন আমি বলবো যে কার্যকরীমূলক যেগুলো যে তোমাদের পড়তে হবে সেটা আসবে। একজন লোকের গ্লুকোজের মাত্রা হচ্ছে 190 মিলিগ্রাম পার ডিএল, এটা হচ্ছে যে মিনিমাল পার লিটারে কত? মিনিমাল পার লিটারে জাস্ট 18 দিয়ে ভাগ করে ফেলতে হবে। কি দিয়ে ভাগ করতে হবে? 18 দিয়ে ভাগ করতে হবে। কি দিয়ে ভাগ করতে হবে? 18 দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে? 18 দিয়ে ভাগ করলে তোমাদের হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এটাকে 18 দিয়ে ভাগ করলে যত আসবে তত আর কি, তাহলে তোমরা ভাগ করবে। ভাগ আমি হ্যান্ড ক্যালকুলেশন দেখাবো কিন্তু এখানে দেখাচ্ছি, ঠিক আছে? 18 দিয়ে ভাগ করলে তোমরা মিলিগ্রাম পার ডিএল থেকে মিনিমাল পার লিটারে চলে যাবে, ঠিক আছে? তাহলে ম্যাথ আসবে এরকম টুকটাক ম্যাথ তোমাদের পারতে হবে। বেশিরভাগ পরিমাণগত রসায়নে অনেকগুলো ম্যাথ আছে। তারপরে প্রথম চ্যাপ্টারে প্রথম পত্রের ক্ষেত্রে বা ফার্স্ট পেপারের ক্ষেত্রে তোমার হচ্ছে যে ইয়া আছে। ফার্স্ট পেপারের ক্ষেত্রে তোমার হচ্ছে যে রাসায়নিক পরিবর্তন যে চ্যাপ্টার আছে সেই চ্যাপ্টারের মধ্যে তোমার হচ্ছে যে এই টাইপের টুকটাক ম্যাথ আছে, পিএইচ এর ম্যাথ আছে। তারপরে তোমার হচ্ছে যে কে এ কে বি এগুলো বের করা, মানে ডিস্টিলেশন কনস্ট্যান্ট অফ অ্যাসিড, ডিস্টিলেশন কনস্ট্যান্ট অফ বেস, এগুলো বের করা। এই টাইপের ছোট টুকটাক ম্যাথ আছে, সেগুলো তোমাদের করতে হবে, ঠিক আছে? এরপরে হচ্ছে যে ব্রাঙ্কিত বিশ্লেষণ করলে কি উত্তর হবে। তারপর এটা তোমরা দেখবে যে এটা কোন চ্যাপ্টারের মধ্যে আছে। এটা হচ্ছে তোমার সেকেন্ড পেপারের ফোর্থ চ্যাপ্টার যেটা আছে, তড়িৎ রসায়ন। তড়িৎ রসায়নের মধ্যে হচ্ছে যে আছে এটা, হ্যাঁ? তড়িৎ রসায়নের মধ্যে খুব সুন্দরভাবে আছে। ব্রাইন মানে কি? সোডিয়াম ক্লোরাইড জলীয় দ্রবণ। তাহলে সোডিয়াম ক্লোরাইড জলীয় দ্রবণকে তড়িৎ বিশ্লেষণে কি পাওয়া যায়, এগুলো আছে। তোমরা এখানে এই চ্যাপ্টারগুলোর ক্ষেত্রে অ্যানোড ক্যাথোড এই টাইপের কোশ্চেন আমি কিন্তু আসতেছি রিলেটেড এর জন্য বলে দিচ্ছি। অ্যানোড ক্যাথোড গুলো মাস্ট 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 খেয়াল করবা। স্টুডেন্ট এগুলো খেয়াল করে না, এই জন্য পরীক্ষা হলে গিয়ে পারেও না, ঠিক আছে? সব পড়ে যেতে যায়, সব পড়ে যে কুতুব সে হচ্ছে যে হয় তার দুইটা জিনিস, হয় সে হচ্ছে যে মানে তার ইন্টারমিডিয়েটে খুব ভালো পড়াশোনা আছে, সে বেসিক জিনিসগুলো একদম ভালো করে পারে, সে পরীক্ষা দিলে এই যে মডেল টেস্ট গুলো সেগুলো দিলে 80+ পায়, তার ক্ষেত্রে সব প্রয়োজনে ঠিক আছে। সে হচ্ছে যে 90+, 91, 92, 93 পেতে চায়, সারা বাংলাদেশে ফার্স্ট টাইম হতে চায়, তার ক্ষেত্রে হচ্ছে যে আলাদা জিনিস। কিন্তু আমজনতা, আমার মতো যে আমজনতা তোমরা আছো যারা হচ্ছে বিভাগীয় পর্যায়ের বা ঢাকার মধ্যে টার্গেট করলে আমজনতারাই ঢাকার মধ্যে পায়, ঢাকা মেডিকেল আমজনতা আছে। তো এখন কথা হচ্ছে তাদের জন্য আগে কি, তাদের জন্য ক্রনোলজি হচ্ছে তারা ফার্স্টে হচ্ছে যে চান্স নিশ্চিত করবে, ঠিক আছে? মানে বেসিক জিনিসগুলো পেরে চান্স নিশ্চিত করবে। বেসিক জিনিসগুলো মানে যেগুলো একদম লাগবেই, এবং হচ্ছে যে তোমার রিপিটেডলি যে টপিকে কোশ্চেন আসে সেই জিনিসগুলো আগে ক্লিয়ার করবে। সব আগে পড়তে যাবে না, আগে হচ্ছে যে বেসিক জিনিসগুলো ক্লিয়ার করবে, তারপরে হচ্ছে যে বাকি জিনিসগুলো পড়বে, ঠিক আছে? তা আসলে আমরা মানে এই জিনিসটা বলার জন্য অ্যানোড ক্যাথোড গুলো খেয়াল করবো তোমরা। আর এটা বইতেই আছে, দাগানো লাইনের মধ্যেই আছে। তারপর হচ্ছে হেয়ার অয়েল ইমালসিফায়ার রূপে কোনটি ব্যবহার করে। আমি তোমাদের এই যে এটাই কি বলে না, টয়লেট্রিজ যেগুলো আছে প্রত্যেকটা ইমালসিফায়ার, পানি কতটুকু আছে, প্রধান উপাদান কি, এগুলো পড়তেই হবে। এবং তোমরা দেখবে যে হেয়ার অয়েল উপাদানগুলো বলতে গিয়ে কোন উপাদানের কি কাজ খুব সুন্দরভাবে আছে কর্মকের রসায়নের মধ্যে। তো তোমরা এই জিনিসগুলো পড়বা, আমাদের ক্লাসের মধ্যে আমরা খুব সুন্দরভাবে ক্লিয়ার করে দিব, তোমরা আবার বাসায় পড়বা, ইজিলি পারবা ইনশাআল্লাহ, ঠিক আছে? তাহলে আমার কথা হচ্ছে এই উপাদানগুলার কি কি পড়তে হবে, টয়লেট্রিজ গুলার মেইনলি উপাদানগুলো কি কি সেটা পড়তে হবে, প্রধান উপাদান কি সেটা পড়তে হবে, এবং কোন উপাদানের কাজ কি, কোন পারপাসে কোন উপাদান ব্যবহার করা হয়েছে সেগুলো জানতে হবে, ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখো কোন একটি নমুনা পানির বিওডি যেটা বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড 3 মিলিগ্রাম পার লিটার হলে নমুনা পানি সম্পর্কে কোনটি সঠিক। তাহলে তোমরা দেখবে যে পরিবেশ রসায়ন যেটা আছে, পরিবেশ রসায়ন চ্যাপ্টারের মধ্যে খুব সুন্দরভাবে এরকম একটা চার্ট আছে পরিবেশ রসায়নের মধ্যে, সেখানে মানগুলো আছে, এখানে তোমরা যা দেখতে পাচ্ছ তাই। এটা অন্যান্য যেগুলো ক্ষেত্রে তোমরা দেখবে যে WHO নির্ধারণ করে দিচ্ছে পানির টিডিএস কত হইতে হবে নরমাল হওয়ার জন্য, পানির বিওডি কত হইতে হবে, সিওডি কত হইতে হবে, ডিও কত হইতে হবে, পিএইচ কত হইতে হবে, এগুলো একটা চার্ট আছে। এই চার্টগুলো মিস করবা না। তারপর হচ্ছে তোমার পরিবেশ রসায়নের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা চার্ট আছে। এই যে তোমার গ্রিনহাউস গ্যাসগুলো একটা চার্ট আছে, তারপর হচ্ছে বিভিন্ন হাইড্রোজেন সালফাইড সহ বিভিন্ন গুলার তোমার নরমাল সহনীয় মাত্রা কোনটা, বিষাক্ততার মাত্রা কোনটা, এগুলো খুব সুন্দরভাবে আছে। এই চার্টগুলো মিস দিবেন, এগুলো খুবই গুরুত্বপূর্ণ, যে কোনো থেকে কোশ্চেন আসতে পারে, একবার একটা চার্ট থেকে কোশ্চেন চলে আসে। এবার আসো আমরা সামনে প্রসিড করি। পানির গরম তাপ কত? এখন পানির গরম তাপ দেখো, এটা কোন চ্যাপ্টারের কোশ্চেন, এটা তোমার হচ্ছে যে রাসায়নিক পরিবর্তন মানে কেমিস্ট্রি ফার্স্ট পেপারের ফোর্থ চ্যাপ্টারের কোশ্চেন। ওইখানে তোমার হচ্ছে পানির গলন তাপ, বাষ্পীকরণ তাপ, এগুলো সবকিছুই আছে। এখন পানির গলন তাপ যেটা, সেটা তোমার হচ্ছে যে অবশ্যই তাপহারী একটা বিক্রিয়া, যেহেতু পানিকে তোমার ইয়ে করতে হবে, তাপ শোষণ করতে হবে। তো এখন এটা অ্যাকচুয়ালি বরফের হবে আর কি। তো তোমার হচ্ছে যে এটা হচ্ছে +6 কিলোজুল পার মোল বা কিলোজুল মোল ইনভার্স 1, হ্যাঁ এটা। তো এগুলো বলতে মানগুলো আছে, দেখানো আছে। পানির এই যে পরমাণু, বিভিন্ন জিনিসের পরমাণুকরণ তাপ, গলন তাপ,
দহন তাপ, এই জিনিসগুলো আমাদের করতে হবে। বিশেষভাবে পানির ক্ষেত্রে ঘনীভবন তাপ, বাষ্পীকরণ তাপ সবকিছুই করতে হবে। হ্যাঁ, এবার আসলে কার্যকরীমূলকটি সঠিক। কার্যকরীমূলক নিয়ে একটা কোশ্চেন আসবে, এটা আমি তোমাদের হচ্ছে যে আগেই বলছি। হয় কার্যকরীমূলক কোনটা অগ্রগণ্য সেটা নিয়ে আসতে পারে, অথবা ডিরেক্ট এরকম কোন কার্যকরীমূলক, কোনটি নিচের কোনটি কার্যকরীমূলক এটা, বা হচ্ছে যে কোনটি সঠিক বেঠিক এরকম করে কোশ্চেন আসবে। ঠিক আছে, মানে কার্যকরীমূলক ইটসেলফ এটা একটা ইম্পর্টেন্ট টপিক। দুভাবে আসতে পারে, হয় এরকম আসতে পারে, অথবা হচ্ছে যে কোন কার্যকরীমূলকটা অগ্রগণ্য। নামকরণের ক্ষেত্রে আমরা অগ্রগণ্যতার ভিত্তিতে হচ্ছে নামকরণ করি না, ওরকম একটা চার্ট আছে না, এরকম ক্রায়ারো চিহ্ন দিয়ে উপরগুলো অগ্রগণ্য, আস্তে আস্তে নিচের দিকে, এরকম একটা। পাইন অয়েলে নিচের কোন উপাদানটি থাকে? হ্যাঁ, পাইন অয়েলে নিচের কোন উপাদানটি থাকে? তো এটা হচ্ছে তোমার ওই আমাদের যে ডেটনের যে মিশ্রণ সংযুক্তি আছে সেখানে মধ্যে পাইন অয়েল আছে। পাইন অয়েলের মধ্যে তারপরে তোমার হচ্ছে যে এই পাইন অয়েলের ব্যাখ্যার মধ্যে আছে এটার মধ্যে আলফা টাফিনল থাকে। তো এটা ওইখান থেকে পাবা। এটা হচ্ছে জৈব রসায়ন থেকে আসছে। হ্যাঁ, জৈব রসায়নের মধ্যে ওই যে ওই ব্যবহার, মানে আমাদের কি বলছিলাম যে যেগুলো বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ, দৈনন্দিন জীবনে ব্যবহার্য, এগুলো নিয়ে ডিটেইলে পড়তে হবে। তাহলে ডেটোলেটের মধ্যে একটা তারা সবগুলো উপাদান নিয়ে ডিটেইলে পড়তে হবে, কোনটা কত পার্সেন্ট, কোনটা কেন ব্যবহার করা হয়েছে, কাজ কি, জিনিসগুলো জানতে হবে। তারপর হচ্ছে আবার দেখো নিচে কোন ডেটোলের উপাদান নয়। নিচে কোন ডেটোলের উপাদান নয়, আমরা উপর থেকে দেখতে পাচ্ছি যে নিচে কোন ডেটোলের উপাদান নয়। এখানে পিক্রিক অ্যাসিড থাকে না, বাকিগুলো থাকে। তাহলে ওই ওই টাইপের মধ্যে কভার হয়ে যায়। ঠিক আছে, আচ্ছা আমার জৈব রাসায়নিক ক্লাসগুলো কারা করছো বলো তো? জৈব রাসায়নিক 4টা লাইভ ক্লাস নিয়েছিলাম, এগুলা কারা করছো? ওইখান থেকে এই যে আমরা যে 5 বছর আজকে হচ্ছে যে 6টা ক্লাস চলতেছে হচ্ছে ইয়াতে, মানে পাবলিকলি একটা ক্লাস প্রাইভেট গ্রুপে হয়েছে। টোটাল 6টা ক্লাসই ধরি, এই 6টা ক্লাসের মধ্যে তোমরা ওইখান থেকে কমন পাইছো কিনা আমাকে একটু জানাও তো। জৈব রাসায়নিক ক্লাস যে কোশ্চেন গুলো আসছে, আর আমি তোমাদের মাত্র পুরো চ্যাপ্টার কিন্তু কভার করিনি, জাস্ট 4টা ক্লাস নিয়েছি। দ্রুত জানাও একটু আমাকে, তোমাদের রিভিউ জানার দরকার আছে। ওকে, অপটিক্যাল ফাইবারের প্রধান উপাদান কোনটা? এটা তোমার কোথায় পাবা? এটা বেশিরভাগ ক্ষেত্রে পাওয়ার পসিবিলিটি হচ্ছে যে কেমিস্ট্রি সেকেন্ড পেপারের 5th চ্যাপ্টার, কেমিস্ট্রি সেকেন্ড পেপারের 5th চ্যাপ্টারের মধ্যে এটা আছে। তো তোমরা হচ্ছে যে এখানে অপটিক্যাল ফাইবারের কম্পোজিশন আছে। অপটিক্যাল ফাইবার মেইনলি কি দিয়ে তৈরি করা হয়? কাঁচ দিয়ে। আর কাঁচের প্রধান উপাদান কি? সিলিকা বা বালি। তো এটা হচ্ছে সিলিকন ডাইঅক্সাইড এভাবে করে। তাহলে এটা হচ্ছে যে বিভিন্ন, যে আমি বললাম বিভিন্ন বিভিন্ন শিল্প আছে, তারপরে কাঁচ শিল্প আছে, টেরাই শিল্প আছে, সিমেন্ট শিল্প আছে, তারপরে তোমার হচ্ছে যে কাগজ শিল্প আছে। এগুলো সম্পর্কে হচ্ছে যে এগুলোর প্রধান উপাদান কি, কোন উপাদানের ব্যবহার কি, কিভাবে এগুলাকে প্রস্তুত করে, এই জিনিসগুলো আছে অর্থনৈতিক রসায়ন। আচ্ছা, এবার আসা হচ্ছে যে বাংলাদেশের প্রাকৃতিক গ্যাস থেকে কত শতাংশ বিদ্যুৎ উৎপাদন ব্যবহার করে? এটা হচ্ছে যে অর্থনৈতিক রসায়ন থেকে আসছে, কেমিস্ট্রি সেকেন্ড পেপারের 5th চ্যাপ্টার। খুব সুন্দরভাবে পার্সেন্টেজ গুলো দেওয়া আছে এবং সেখান থেকে কোশ্চেন আসছে। ঠিক আছে, হুম, ওটাই তো শাহানুর করছে, শাহানুর খেয়াল করছে এই জিনিস। তো এখন দেখো এখানে আমরা কোনটা বিদ্যুৎ উৎপাদনে কত পার্সেন্ট, তো এখানে আছে প্রায় 55%। এগুলা বাকিগুলো পার্সেন্টেজ গুলো তোমরা পড়তে হবে। ঠিক আছে, এগুলো থেকে কোশ্চেন আসে, এটা আলাদাভাবে বলে দেওয়া যায়। হ্যাঁ, জৈব রসায়নের ক্লাসগুলো ইউটিউবে পাবা। আমার আসলে এখন চাপ যাচ্ছে, বুঝছো? চাপ যাচ্ছে বলতে হচ্ছে যে অফলাইনে চাপ আছে, প্লাস অনলাইনে তোমাদেরকে পড়াচ্ছি। এরপরে তোমার হচ্ছে যে আবার অফলাইনে এখন, সরি অনলাইনে এখন তোমাদের হচ্ছে যে জিকে ইংলিশ শুরু করার একটা প্ল্যান আছে। অনেকে বলছে জিকে ইংলিশটা একটু তাড়াতাড়ি শুরু করতে, তো ওইটা একটা ব্যাপার আছে। এখন আমি হয়তো জিকে ইংলিশটা আগে শুরু করবো তোমার ইয়ার আগে, জৈব রসায়ন শেষ করার আগে। ঠিক আছে, আদারওয়াইজ আমাদের জৈব রসায়ন হচ্ছে ফ্রিতে ফুল চ্যাপ্টার হচ্ছে কভার করার কথা, সেটা আমরা কন্টিনিউ করবো ইনশাআল্লাহ। হয়তো সেটা হচ্ছে যে এই মাসে হবে না, এই মাসে আমরা হচ্ছে যে ইয়া শুরু করবো, জিকে ইংলিশ শুরু করবো। ঠিক আছে, জিকে ইংলিশের আমাদের বড় একটা কোর্স আসবে ইনশাআল্লাহ, ফ্রি কোর্স, আর একটা পেইড কোর্সও থাকবে। ফ্রি কোর্সের মধ্যে আমরা ইম্পর্টেন্ট কয়েকটা টপিক কভার করে দিব তোমাদের, আর পেইড কোর্সের ফুল জিনিসগুলো থাকবে আর কি। আচ্ছা আসো, সেই আলাপ পরে আমরা কোশ্চেন সলভে যাই, না হলে হচ্ছে যে এগুলা টাইম লাগবে, রাত গভীর হয়ে যাচ্ছে।
আজকে আমরা একটু স্লো যাচ্ছি, আমি একটু ফাস্ট যেতে হবে। না, তোমাদের তো শুরু থেকে পাও, তোমাদের সবারই শুরু থেকে পাও, ওইগুলো তোমরা লাইভই পাবা। মানে আমি তো তোমাদের বলছি যারা পেড ব্যাচে আছো তাদের হচ্ছে যে তাদের কিছু ক্লাস পাবলিকলি নেওয়া হবে সবার সাথে, এগুলো হচ্ছে যে অন্যদের জন্য সবার জন্য উন্মুক্ত থাকবে আর কি। তো তোমরা ওদের সাথে লাইভ করে ফেলবে, যেমন এই ক্লাসগুলো করতেছো, ঠিক আছে, এরকম আর কি। তো আমি জব রসায়নটা আরো গোছাই, শুরু থেকে পড়াবো, মানে অল্প কয়েকটা ক্লাসের মধ্যে। যেমন আমি তোমাদের হচ্ছে সম্মান নিয়ন্ত্রণ যদি এমনি আস্তে 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 করে পড়াই, তাহলে আমি হলো 6-7 ক্লাসে পড়ানোর টপিক, ঠিক আছে। কিন্তু এখন অ্যাডমিশনে এত টাইম আমি পাবো না, অ্যাডমিশনে তো 6-7 ক্লাসে একটা চ্যাপ্টার পড়ানোর মতো সময় আমি পাবো না। দ্যাটস আমি সুন্দরভাবে গোছাই 3টে চ্যাপ্টার রিসেন্টলি সমান নিয়ন্ত্রণ শেষ করে দিছি। তো এরকম করে আর কি, এরকম করে প্ল্যান করে 5-6টা ক্লাস, সর্বোচ্চ 5-6টার মধ্যে হচ্ছে যে কেমিস্ট্রি, মানে যে রাসায়নিক অর্গানিক কেমিস্ট্রি কভার করে দিব আর কি। হ্যাঁ, ওকে। তাহলে শতভাগ রিসাইকেল করা যায় কোনটা? এগুলো হচ্ছে অর্থনৈতিক রসায়নে পাবা অল্প কয়েকটা জিনিস শতভাগ রিসাইকেল করা যায়, যেমন হচ্ছে কপার বা তামা কাঁচ বা কাঁচ, এগুলো হচ্ছে যে রিসাইকেল করা যায়, শতভাগ রিসাইকেল করা যায়, এগুলো ডায়ানো লাইন থেকে চলে আসছে, কোনো টাইপের আন্ডারে ফেলা যাচ্ছে না। এরপর হচ্ছে তোমার বা রিসাইকেল প্রসেসটা পুরোটা করতে পারো। আর মূল কথা যেটা বললাম, রিসাইকেল থেকে তোমার হচ্ছে দাগানো লাইন, এটা না হিসেবে গ্লাস রডের বিকল্প কোনটা? এটা হচ্ছে টেকনোল রড, এটা হচ্ছে ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার থেকে আসছে। এখানে প্রত্যেকটা ইনস্ট্রুমেন্ট ইম্পর্টেন্ট, প্রত্যেকটা, একটা দুইটা না, প্রত্যেকটা ইনস্ট্রুমেন্ট ইম্পর্টেন্ট, প্রত্যেকটা ইনস্ট্রুমেন্ট সঙ্গে আলাদা আলাদা ভাবে পড়তে হবে, ঠিক আছে, প্রত্যেকটা ইনস্ট্রুমেন্ট আলাদা আলাদা ভাবে পড়তে হবে। তারপর হচ্ছে গ্লুকোজ সম্পর্কে সত্য নয় কোনটা? গ্লুকোজ সম্বন্ধে সত্য নয় কোনটা? সেটা হচ্ছে যে এটা এক হচ্ছে এটা আখের চিনি বলা হয়, দুই হচ্ছে এটা ভিটামিন সি তৈরিতে প্রয়োজন হয়, এই জিনিসগুলো সত্য নয়। তাহলে এগুলো কিভাবে জানবা তোমরা? এগুলো হচ্ছে গ্লুকোজের বৈশিষ্ট্যগুলো পড়তে হবে, গ্লুকোজের বৈশিষ্ট্যগুলো পড়তে হবে, সুক্রোজের বৈশিষ্ট্য পড়তে হবে, সেলুলোজের বৈশিষ্ট্য পড়তে হবে। বৈশিষ্ট্য পড়লে এই জিনিসগুলো জেনে যাবে, ঠিক আছে। এগুলো কোর্স রসায়ন পড়াতে গেলে আমি দেখাবো তোমাদের বৈশিষ্ট্যগুলো কিভাবে বুঝে বুঝে করতে হয়, কিভাবে মনে রাখতে হয়, সেগুলো আমরা পড়বো। এরপর আসো স্পিরিট ল্যাম্প সম্পর্কে সত্য নয় কোন? সত্য কোন? স্পিরিট ল্যাম্প। এখন স্পিরিট ল্যাম্প হচ্ছে কি, ওই যে একটা ল্যাবরেটরি পদ্ধতি থেকে আসছে, এখানে তোমার স্পিরিট ল্যাম্পের নিয়ে যেখানে আলোচনা আছে, এটা জ্বালানি হিসেবে কি ব্যবহার করা হয়, তাপ কতটুকু উৎপন্ন হয়, কি হয় না হয়, এগুলো করতে হবে, ঠিক আছে। এটা সত্য হচ্ছে যে এটা সাশ্রয়ী। হ্যাঁ, এরপর হচ্ছে তোমার এটা নিভেসিরিসিস করতে পারে নিচের কোন যৌগ? এটা হচ্ছে কোথায় আছে? এটা ল্যাবরেটরি পদ্ধতি থেকে আসছে। তোমরা দেখবে যে একটা চার্ট আছে, এরকম করে একটা চার্ট আছে, কোনটা কিভাবে সংরক্ষণ করবে, স্বাস্থ্যের উপর ক্ষতিকর প্রভাব কি, এই জিনিসগুলো আছে খুব সুন্দরভাবে, ঠিক আছে। ল্যাবরেটরি তোমরা পেয়ে যাবে, পড়ানোর সময় আমি তোমাদের দেখাই দেবো। আর আদারস তোমরা যারা পড়ছো এই চ্যাপ্টারে তারা জানো এরকম একটা চার্ট আছে যেখানে বিভিন্ন রাসায়নিক যৌগের সংরক্ষণ পদ্ধতি এবং হচ্ছে যে ব্যবহার নিয়ে লিখে আছে, ঠিক আছে। গরম কিরকম পড়ে তোমাদের ওইদিকে? গরমে তো থাকতে পারতেছি না আমি, একদম হচ্ছে যে তোমার সব এলোমেলো হয়ে গেছে। যেমন আমি তোমাদের জন্য একটা গাইডলাইন সেশন রেকর্ড করার কথা, কিন্তু এত অসহ্য গরম, আমি আসলে ক্যামেরার সামনে দাঁড়ানোর অবস্থায় নেই, মানে পুরো আমার গোসল হয়ে যাবে তোমার একটা ভিডিও রেকর্ড করতে, সেই জন্য আমি দিতে পারতেছি না। আমাদের যারা মেন্টরশিপ কোর্সে আছে আর কি তাদের জন্য, প্লাস আমাদের মূল ব্যাচের স্টুডেন্টদের জন্য। তো এখন আমি যাইতেই পারতেছি না আসলে। দু একদিন পরে এটা আবহাওয়া অফিস থেকে বলতেছে বা থেকে বলতেছে দু একদিন পরে স্টেবল হবে, তখন ইনশাআল্লাহ টাইম বের করে করবো। তোমরা আপাতত ক্লাসগুলো করতে থাকো। এখন আমরা এখানে যেটা আসলাম, লিভার করতে পারে কোন যৌগ? এটা ওই চার্ট থেকে আসছে, যেটা অলরেডি বললাম তোমাদের। এরপর ক্যালসিয়াম হাইড্রোক্সাইড চোখে পড়লে কোনটা দিয়ে দিতে হবে? এটা আমরা ওই ল্যাবরেটরি ব্যবহার থেকে এটা আসছে, ল্যাবরেটরি ব্যবহার থেকে অনেকগুলো কোশ্চেন বসে চলে আসছিল। তো এই যে ক্ষার পড়লে আমরা অ্যাসিড দিব, কোন অ্যাসিড দিব? বোরিক অ্যাসিড দিব। অ্যাসিড পড়লে ক্ষার দিব, কোন ক্ষার দিব? সোডিয়াম বাইকার্বনেট দিব, ঠিক আছে। এখানে খুব সুন্দরভাবে লেখা আছে দুইটাই 5%। যদি ক্ষার পড়ে তাহলে অ্যাসিড দিব 5%, যদি অ্যাসিড পড়ে তাহলে ক্ষার দিব 5%, শেষ। একটা পড়লে তার বিপরীতটা দিব, পরিমাণ কত? 5%। হ্যাঁ, বেশি অশান্তি একদম, মানে তোমার ঘুমানো ঘুমানো সহ অবস্থা একদম তাই। এখন আমি আমার মনে পড়ছে হচ্ছে এখন আমি তোমাদের ক্লাস করাচ্ছি ফ্যানের নিচে বসে, ক্লাস হচ্ছে নিজের ঘাম মুছতেছি, তো কি অবস্থা। আচ্ছা আসো, নিচের কোনটি সঠিক? এখন আমি এই টাইপের কোশ্চেন গুলো দেখো, এই আমরা কোশ্চেন অ্যানালাইসিস করতে গিয়ে পাই। যারা কোশ্চেন অ্যানালাইসিস করে না তারা হচ্ছে যে আগে 2 বছর কোশ্চেন তো দেখছে, বিশ্ববিদ্যালয় 22-23 সালের
মেডিকেল ভর্তি পরীক্ষা সবাই বলতেছে, হঠাৎ করে ওরা দেখতেছে যে প্রচুর কোশ্চেন চলে আসছে এরকম তোমার ইয়ে থেকে, বায়োলজি থেকে, তখন ওদের অবস্থা টাইট হয়ে গেছে, ঠিক আছে। আদারওয়াইজ যারা প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো অ্যানালাইসিস করে গেছে তাদের জন্য এগুলো কোনোভাবে নতুন কোশ্চেন না, ওরা জানে এই টাইপের কোশ্চেন মেডিকেল ভর্তি পরীক্ষা হয়, ঠিক আছে। এই আর কি। তো এখন তোমার হচ্ছে এখানে দেখো ওই বিভিন্ন ভিটামিনের কোনো ভিটামিনের অভাবে কি রোগ হয় এগুলো চার্ট করা আছে, এখানে চার্ট আছে, বইতে চার্ট আছে, তোমরা ওইগুলো এখান থেকে পড়ে ফেলতে পারবা, ঠিক আছে। আমরা ক্লাসে কভার করবো এগুলো ইনশাআল্লাহ। এখন এটাকে আসলে কোন চ্যাপ্টারের মধ্যে ফেলবো এটাই হচ্ছে তোমার বড় একটা মানে বিভীষিকা আর কি, ঠিক আছে। এটা কোন চ্যাপ্টারের মধ্যে ফেলা যায়, পরিপাক শস্যের মধ্যে ফেলা যায়, তবে হচ্ছে যে হুম হুম। তো আজকে আছে ইয়েতে অনেকেই আছে, তাসনিম, মামুনা, সুমাইয়া, ইয়ার বড় অনেকেই আছে, কিন্তু কালকে আমি অনেককে পাই নাই। কালকে অবশ্যই তোমাদের দোষ নাই, দুইবারই সাউন্ড নিয়ে প্রবলেম হয়েছে, পরে হচ্ছে যে অল্প কয়েকজন ছিল। তো তোমরা যারা করতে পারলে তারা রেকর্ডটা দেখে নিবে আর কি, কত ক্লাসটা। আচ্ছা, এটা আমরা ভিটামিন নিয়ে আমরা প্রশ্ন করবো, ভিটামিন চর্বি দ্রবণীয় ভিটামিন কোনটা, পানিতে দ্রবণীয় ভিটামিন কোনগুলা, কোন ভিটামিন হবে কি রোগ, এগুলো আমরা আলোচনা চলে আসবে, স্পেসিফিক কোন জায়গায় থাকতে হবে এটা এরকম না, ইটসেলফ এটা ইম্পর্টেন্ট। নিচে কোনটি প্রোক্যাম্বিয়াম হতে সৃষ্টি হয় না, তাহলে প্রোক্যাম্বিয়াম থেকে কি কি সৃষ্টি হয়, হচ্ছে আমাদের পরিবহন সিস্টেমে যেগুলা ক্যাম্বিয়াম, জাইলিম, ফ্লোয়েম এগুলো সৃষ্টি হয়, এগুলো বাইরে আছে কর্টেক্স, তাহলে কর্টেক্স প্রোক্যাম্বিয়াম থেকে সৃষ্টি হয় না। কর্টেক্স হচ্ছে গ্রাউন্ড মেরিস্টেমের একটা অংশ। তারপরে তোমার সালোক শোষণে আলোক পর্যায় কোনগুলো উৎপন্ন, আলোক পর্যায় উৎপন্ন হবে NADPH প্লাস H প্লাস, এভাবে করে লিখা উচিত না, তারপর ওরা লিখছে NADH প্লাস H প্লাস, NADPH প্লাস H প্লাস এবং হচ্ছে এটিপি, এটা উৎপন্ন আত্মিকরণ শক্তি উৎপন্ন হয় আর কি আলোক পর্যায়ে। আর অন্ধকার পর্যায়ে আলোক নিরীক্ষক পর্যায়ে তোমার হচ্ছে কার্বোহাইড্রেট তৈরি হয়। তারপর হচ্ছে নিষেকের ফলে, এইগুলো হচ্ছে যে আলোক পর্যায়ে কি কি তৈরি হয়, অন্ধকার পর্যায়ে কি কি তৈরি হয়। তারপরে তোমার হচ্ছে যে এই আলোক নিরপেক্ষ পর্যায়ে যেটা আছে সেগুলো ধাপ কি কি, কোন ধাপে কি হয়। তারপর হচ্ছে তোমার চক্রীয় ফসফোরাইলেশন, অচক্রীয় ফসফোরাইলেশন, এই জিনিসগুলো পড়তে হবে। এখন আসো নিষেকের ফলে কোনটি উৎপন্ন হয় না, এটা একটা চার্ট আছে, উদ্ভিদ প্রজনন চ্যাপ্টারের মধ্যে একটা চার্ট আছে, নিষেকের আগের অবস্থা পরের অবস্থা কি এখানের মধ্যে আছে। নিষেকের ফলে কোনটি উৎপন্ন হয় না, তাহলে নিষেকের ফলে হচ্ছে যে আমাদের জাইগোস্পোর, জাইগোস্পোর কিভাবে তৈরি হবে, সংশ্লেষের ফলে জাইগোস্পোর তৈরি, নিষেকের ফলে জাইগোস্পোর তৈরি, নিষেকের ফলে বীজ তৈরি হতে পারে, শস্যকলা তৈরি হতে পারে, ভ্রূণ তৈরি, জাইগোস্পোর কখনো তৈরি হবে না, ঠিক আছে, ফার্টিলাইজেশনের ফলে। এগুলো একদম বেসিক তথ্য তোমরা উদ্ভিদ প্রজনন পেয়ে যাবে, চার্ট করে আছে। তো মুখে মুখে রেডুলার নামক অংশ কোন পর্বে পানিতে পাওয়া যায়, মলাস্কা। এখন আমি তোমাদের এটা প্রায় বলছি যে এই পর্বগুলোর মধ্যে তোমরা কি কি পড়বা, পর্বের পরিচিতি পড়বা এবং পর্বের ইউনিক নামগুলো পড়বা, ইউনিক বৈশিষ্ট্যগুলো পড়বা, এবং হচ্ছে ইম্পর্টেন্ট যে এক্সাম্পল গুলো আছে যেগুলো বাস্তব জীবনে আমরা পাই, রিলেটেড পরিচিত, এই টাইপের প্রাণী কোন চ্যাপ্টার, কোন প্রাণী কোন শ্রেণী কোন পর্বের মধ্যে, এই জিনিসগুলো তোমরা পড়বা, ঠিক আছে। এই জিনিসগুলো পড়লে এখান থেকে কোশ্চেন মিস যাবে না ইনশাআল্লাহ। আচ্ছা, আমি তোমাদের থেকে একটু অপিনিয়ন নিচ্ছি, যদিও আমি এটা শুরু করব মানে মাথায় আছে, তোমরা সবাই একটু আমাকে জানাও তো মানে এটা কেমন হয়, যে আমি চিন্তা করতেছি প্রত্যেক চ্যাপ্টার আবার অ্যানালাইসিস করে আলাদা আলাদা ভিডিও দিব, মানে এটা পাবলিকলি থাকবে, এটা প্রাইভেট ব্যাচের জন্য না, কিন্তু প্রাইভেট ব্যাচের স্টুডেন্ট উপকৃত হবে, পাবলিক মানে অন্য যারা আছে তারা সবাই উপকৃত হবে। এটা কেমন হয়, আমার মতে এটা অনেক ভালো হবে, তোমাদের মতে কেমন হয় যদি প্রত্যেক চ্যাপ্টার নিয়ে অ্যানালাইসিস ভিডিও বানাই 4-5 মিনিটের, কোন কোন টপিকের কোন কোন জায়গায় এক্স্যাক্টলি কি পড়তে হবে ওই চ্যাপ্টারে, তাহলে তোমরা প্রত্যেক চ্যাপ্টার পড়ার শুরুতে ওই চ্যাপ্টারের ভিডিও অ্যানালাইসিস ভিডিওটা দেখে ফেললাম। হাইড্রার বহিতকের সমগ্র স্থান জুড়ে, এটা হচ্ছে যে হাইড্রার বহিতকের মানে অ্যাপিডার্মিসের সেলগুলো, গ্যাস্ট্রামিসের সেলগুলো, এগুলো যখন পড়বা তখন হচ্ছে তোমার এই জিনিসগুলো পেয়ে যাবে, ঠিক আছে। তো অ্যাপিডার্মিসের সেলগুলো আমরা প্রত্যেকটা সেল সম্পর্কে ডিটেইলে পড়বো। তো ডিটেইলে পড়তে গেলে তোমার এই জিনিসগুলো অবশ্যই চলে আসবে যে সব জায়গায় পেশি হবে না কোষ, মাঝে মাঝে থাকে নিউরোপ্লাস্ট কোষ, একটু পরপর স্নায়ু কোষ থাকে, সংহতি কোষ মাঝে মাঝে থাকে, তাহলে হচ্ছে যে পুরাটা জায়গায় জড়িয়ে থাকে সেটা হচ্ছে যে তোমার পেশি আবরণী কোষ। তো এখানে সবগুলা কি কি সেল থাকে এটা এক নাম্বার জানতে হবে, সেকেন্ডলি জানতে হবে তোমার হচ্ছে যে কোন সেলের কাজ কি, গঠন কি, এগুলো জানতে হবে। এগুলো আমরা ডিটেইলে পড়বো, এপিডার্মিসের কোষগুলো কি কি, গ্যাস্ট্রামিসের কোষগুলো কি কি, এগুলো আমরা পড়বো, ঠিক আছে। আচ্ছা, এরপর আসে ঘাস প্রয়োগের পুঞ্জাক্ষীর কোন অংশ আলোক গ্রহণ করে, তাহলে ঘাস প্রয়োগের পুঞ্জাক্ষী
বা ওমাটিডিয়ামের যা যা অংশ আছে সবগুলোই তোমাদের জানতে হবে, প্রত্যেকটা অংশ জানতে হবে এবং কোন অংশের কাজ কি সবগুলো জানতে হবে। ঠিক আছে, কোনোটা বাদ দিতে পারবা। রাসপরিবাহী পদ্ধতি সব অংশ জানতে হবে, আগে অংশগুলোর নাম জানতে হবে, সেকেন্ডলি জানতে হবে কোন অংশের কাজ কি। ঠিক আছে, এবার আসলে রুই মাছের আইস কি ধরনের, রুই মাছের পরিচিতির মধ্যে এটা চলে আসবে। আমরা বলছিলাম যে প্রত্যেকটা প্রাণীর পরিচিতি করতে হবে। নিশাত হচ্ছে যে এটা মতামতের পাশাপাশি একটা ভালো একটা আইডিয়া দিছে। আসলে এইভাবে কাজগুলো তো একসাথে করতে পারবো না, তোমার হচ্ছে গোছাই গোছাই করতে হবে। ঠিক আছে, ঠিক আছে, এটাই করবো ইনশাআল্লাহ। এর পাশাপাশি তোমার হচ্ছে যে মানে এটা যাতে মিস না যায় সে চেষ্টা করবো আর কি, যাতে যে ক্লাসগুলো হবে বা হয়ে যা গেছে সেগুলো অ্যানালাইসিস ভিডিও দিয়ে দেওয়া, প্লাস হচ্ছে তোমার যেগুলা আপকামিং সেগুলো হচ্ছে একটু রেকর্ড করে রাখা, বা তোমাদের যাতে আগেই দিয়ে দিই বা হচ্ছে যে ক্লাসের সাথে সাথে দিয়ে দিই। এটা করবো ইনশাআল্লাহ, এটা করবো। তোমরা আমার জন্য দোয়া করিও যাতে এটা ফুলফিল করতে পারি ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে এটা রুই মাছের পরিচিতি থেকে আমরা করবো, রুই মাছের পাখনা কিরকম, রুই মাছের হচ্ছে এই বেসিক ইনফরমেশন গুলো আর কি, এটার মধ্যে চলে আসবে, পরিচিতি থেকে চলে আসবে। হেপারিন তৈরি নিঃসরণ করা কোন কাজ, এটাকে আমরা কয়েক চ্যাপ্টারের মধ্যে ফেলতে পারি, রক্তকণিকার মধ্যে ফেলতে পারি। তারপরে তোমার হচ্ছে যে আবার মানুষদের প্রতিরক্ষা চ্যাপ্টারের মধ্যে ফেলতে পারি। প্রত্যেকটা তোমার রক্তকণিকার কাজ, কাজের মধ্যে এটা চলে আসবে। ব্যাসোফিল হচ্ছে হেপারিন হিস্টামিন ক্ষরণ করে, এটা চলে আসবে ব্যাসোফিলের কাজের মধ্যে। ঠিক আছে, এরপরে আসো মানে রক্তকণিকার কাজগুলো আমাদের খুব ভালোভাবে করতে হবে। ঠিক আছে, এরপর হচ্ছে হৃৎপিণ্ডে কোন কপাটিকে তিনটি কাজ থাকে না। তাহলে আমরা জানি একটা হচ্ছে বাইকাস্পিড কপাটিকা, একটা হচ্ছে ট্রাইকাস্পিড কপাটিকা। ট্রাইকাস্পিডের মধ্যে তিনটা কাস্প থাকে। ঠিক আছে, তাহলে এটা কোথায় থাকে, ডান দিকে নাকি বাম দিকে থাকে? ডান দিকে থাকে, তাহলে বামের মধ্যে তিনটা থাকবে না। ঠিক আছে, বাম হচ্ছে দুইটা। এবার আসা হচ্ছে যে কোন জাতীয় ব্যারি রিসেপ্টর রক্তের আয়তন নিয়ন্ত্রণ, তাহলে হচ্ছে নিম্নচাপ ব্যারি রিসেপ্টর, একটা নাম হচ্ছে আয়তন রিসেপ্টর। নিম্নচাপ ব্যারি রিসেপ্টর একটা নাম কি, আয়তন রিসেপ্টর। তাহলে আরেকটা নাম জানলেই জাস্ট হয়ে যাচ্ছে, কারণ এটা আয়তনের সাথে রিলেটেড। এগুলো হচ্ছে রক্তের আয়তন কমানোর মাধ্যমে হচ্ছে রক্তচাপ কমায়, এই আর কি। এরপর হচ্ছে যে মানে উচ্চচাপ ব্যারি রিসেপ্টর, নিম্নচাপ ব্যারি রিসেপ্টর, এখান থেকে দুইটা জিনিস জানতে হবে। এক হচ্ছে যে এটা বলতে কি বোঝে, আর হচ্ছে তোমার এক্সাম্পল কি, এক্সাম্পল গুলো জানতে হবে। উচ্চচাপ ব্যারি রিসেপ্টর কোথায় কোথায় থাকে, নিম্নচাপ ব্যারি রিসেপ্টর কোথায় কোথায় থাকে। ঠিক আছে, এরপরে মাইটোসিস কোষ বিভাজনের কোন পর্যায়ে প্রতিটি ক্রোমাটিড একটা অপত্য ক্রোমোজোমে পরিণত হয়। তো মাইটোসিস কোষ বিভাজনের যে 5টা ধাপ আছে, প্রত্যেকটা ধাপের স্পেশালিটি কি কি হয়, ইভেন্ট গুলো জানা লাগবে। প্রত্যেকটা ধাপের স্পেশালিটি কি, কোন ধাপে স্পেশাল কি হয়, ইভেন্ট গুলো কি, সবগুলো তোমাদের জানা লাগবে। এবং মাইটোসিসের গুরুত্ব পড়া লাগবে, মিওসিসের ধাপগুলো পড়া লাগবে, মিওসিসের গুরুত্ব পড়া লাগবে। এগুলো মিস করার কোনো সুযোগ নেই, প্রত্যেকটা যা যা বলছি তা তা করা লাগবেই লাগবে, একটু বাদ দেওয়ার সুযোগ নেই। এরপর আসো বিশ্বের সবচেয়ে ক্ষুদ্র আবৃতবীজী প্রাণী, এটা আবৃতবীজীর পরিচিতি অংশ থেকে আসছে। তোমরা আবৃতবীজীর পরিচিতি, তারপর হচ্ছে তোমার নগ্নবীজীর পরিচিতি অংশটা ভালোভাবে পড়তে হবে। ঠিক আছে, সবচেয়ে বড় সবচেয়ে ছোট এগুলো আসে। কর্টিক্স স্নায়ুর কাজ সম্পর্কিত নিচের কোনটি সঠিক নয়, এটা তোমরা বলবে। অবশ্যই এর উত্তর আছে, তোমরা কি বলবো? এটা হচ্ছে হাইপোগ্লোসাল কি করে, এটা জিহ্বায় সাপ্লাই দেয় কিন্তু জিহ্বা না আইতে হেল্প করে। ঠিক আছে, স্বাদ গ্রহণের সাথে এটা অ্যাসোসিয়েটেড না, কারণ এটা একটা কি, এটা মোটর নার্ভ। তাহলে মোটর নার্ভ তো সেন্সেশন নিবে না। ঠিক আছে, মানে জাস্ট যাদের বেসিক জ্ঞান আছে তারা কখনোই এটা ভুল করবে না। ঠিক আছে, আচ্ছা এবার আসো ব্যাঙের স্বীকৃতি কোন ধরনের ট্যাক্সিস, আমরা ট্যাক্সিস করছি না। ট্যাক্সিস মানে কোন একটা জিনিসের প্রতি সাড়া দিয়ে চলন যেটা, সেটা। তো ব্যাঙের স্বীকৃতি হচ্ছে কি, ঋণাত্মক থার্মোট্যাক্সিস। থার্মো হচ্ছে যে শীতকাল গরমকাল রিলেটেড, এর জন্য আমার উপর হঠাৎ করে ফাঁকা অ্যাটাক করে বসে। আচ্ছা সরি, হঠাৎ করে পোকা একটা কোথা থেকে চলে আসছে, সরি ইন্টারাকশনের জন্য। এখন দেখো শীতকাল রিলেটেড এর জন্য হচ্ছে যে এটা থার্মোট্যাক্সিস। আর যদি অ্যাক্টিভিটি বেড়ে যায় তখন সেটাকে আমরা ঘনত্ব থার্মোট্যাক্সিস বলতাম।
তাহলে একটু দেখি কমা যায়। তাহলে ট্যাক্সিস গুলো আমাদের পড়া লাগবে, বুঝছো? ট্যাক্সিস অনেকগুলো আছে, সিগমোট্যাক্সিস, জিওট্যাক্সিস, রিওট্যাক্সিস, এরকম অনেকগুলো ট্যাক্সিস আছে। সবগুলো ট্যাক্সিস কি সেটা বোঝা লাগবে, ডেফিনেশন বোঝা লাগবে এবং এক্সাম্পল জানা লাগবে, ঠিক আছে? এটা মাস্ট, এটা বাদ দেওয়া যাবে না। এরপর আছে নিচের কোনটি সহজাত প্রতিরক্ষার উপাদান নয়? তাহলে আমাদের প্রতিরক্ষা দুই প্রকার আছে, একটা হচ্ছে সহজাত প্রতিরক্ষা, একটা হচ্ছে অর্জিত প্রতিরক্ষা। তো সহজাত প্রতিরক্ষার মধ্যে তোমার হচ্ছে তিনটা কম্পোনেন্ট আছে, প্রজাতি, বৈশিষ্ট্যগত, ব্যক্তিগত। তাই এটার মাঝখানে কোনটি না সক্রিয়, সহজাতির সাথে সক্রিয় সম্পর্ক নাই, সরি সহজাতের সাথে সক্রিয় সম্পর্ক নাই। তারপর হচ্ছে কোনটি পশ্চাৎ মস্তিষ্কের অংশ না? রিসেন্টলি তোমাদের পড়াইছে। তাহলে পশ্চাৎ মস্তিষ্কের অংশ অবশ্যই থ্যালামাস নয়, থ্যালামাস হচ্ছে অগ্র মস্তিষ্কের অংশ। ওই যে বলছিলাম জাস্ট এই ক্লাসিফিকেশন থেকে কোশ্চেন আসে, দেখছো? তোমাদের এই ক্লাসিফিকেশনটা একদম ভেঙে ভেঙে পড়াইছিলাম আমি। তোমরা যারা সমন্বয়নের ক্লাসগুলো করো নাই অবশ্যই করে নিবা। তোমাদের হয়তো গুচ্ছ নিরস্ত ছিল বা অন্য কোনো সমস্যা ছিল, কিন্তু এই কাজগুলো কিন্তু পেড ব্যাচে আর করানো হবে না, ঠিক আছে? আমি মোস্ট টাইম পাবো না। আর এগুলো খুবই ভালো কম্প্যাক্ট ক্লাস হয়েছে, এগুলো বাইরে ক্লাস লাগবে না, তোমরা এই ক্লাসগুলো করে ফেলবা, ঠিক আছে? যারা পেডবেসে আছে তাদেরকে বলতেছি, আর যারা অন্য আছে তারা অবশ্যই ক্লাসগুলো করে ফেলবে যদি এই ক্লাস কোনোটা বাদ থাকে। আচ্ছা, এখন আসো চোখের রেটিনার ভিতরে সবচেয়ে আলোক সমৃদ্ধ অংশের নাম কি? এটাও পড়াইছে, ওইটা ওই চ্যাপ্টারের কোশ্চেন। সেটা হচ্ছে পিতবিন্দু, ফোভিয়া সেন্ট্রালিস বা পিতবিন্দু। সেটা হচ্ছে চোখের ভিতরে, চোখের রেটিনার ভিতরে সবচেয়ে আলোক সমৃদ্ধ অংশ। আর মানবদের সবচেয়ে ছোট অঙ্গ, আমি বলছিলাম যে কাজের সাইজে ছোট কিন্তু কাজ অনেক বিশাল, সেটা হচ্ছে পিটুইটারি, এবং এটা ওজনও বলছিলাম 0.5 গ্রাম, এবং কি কি হরমোন রিলিজে সেগুলো আমরা করছি। এটা হচ্ছে যে তোমার সমন্বয় নিয়ন্ত্রণের চ্যাপ্টারের কোশ্চেন, ঠিক আছে? এরপরে সেগুলো মানবদের শ্বসনতন্ত্রের বায়ু প্রভাবে বায়ু পরিবহন অঞ্চল না। তো এটাকে আমরা কয়েকটা ভাগে ভাগ করি, হ্যাঁ, শ্বসনতন্ত্রকে আমরা কয়েকটা ভাগে ভাগ করি। একটা হচ্ছে বায়ু গ্রহণ ও ত্যাগ অঞ্চল, একটা হচ্ছে বায়ু পরিবহন অঞ্চল, একটা হচ্ছে শ্বসন অঞ্চল, ঠিক আছে? তো বায়ু গ্রহণ ও ত্যাগ অঞ্চলের মধ্যে নাসিকা, নাসাকলবিক, ষড়যন্ত্র এগুলো থাকে। বায়ু পরিবহন অঞ্চলের মধ্যে শ্বাসনালী, ব্রঙ্কাই, ব্রঙ্কিউল থাকে, প্রান্তীয় ব্রঙ্কিউল থাকে। এগুলো আমরা ডিটেইলে যাচ্ছি না, বাট হচ্ছে যে আমরা এগুলো জানতে হবে যে বায়ু পরিবহন অঞ্চলের মধ্যে কি কি আছে, ত্যাগ অঞ্চলের মধ্যে কি কি আছে, শ্বসন অঞ্চলের মধ্যে ইটসেলফ এইটুকু ইম্পর্টেন্ট। মানে শ্বসনতন্ত্রের তোমাদের বেসিক যে গঠন সেটা জানতে হবে, ঠিক আছে? কোন অংশের কাজ কি সেগুলো তো অবশ্যই জানতে হবে, তো বেসিক গঠনটা জানতে হবে, কোনটা কোনটা কোন ক্লাসিফিকেশন আন্ডারে পড়ে সেটাও জানতে হবে। এরপরে হচ্ছে যে তোমার নিচের কোনটি বাদামি শৈবালের সঞ্চিত খাদ্য নয়? তোমার হচ্ছে যে সঞ্চিত খাদ্যের মধ্যে তুমি দেখবা যে একটা চার্ট আছে, সেই চার্টের মধ্যে তোমার হচ্ছে যে বাদামি শৈবালের সঞ্চিত খাদ্য কি, তারপর সবুজ শৈবালের সঞ্চিত খাদ্য কি, তারপরে তোমার লোহিত শৈবালের সঞ্চিত খাদ্য কি, এগুলো কিন্তু খুব সুন্দরভাবে একটা চার্টের মধ্যে আছে, শৈবাল ছত্রাকের মধ্যে। তোমরা ওই চার্টটা পড়ে ফেলবে, এবং চার্টার একদম শুরুতেই আছে, ঠিক আছে? আচ্ছা, রক্তে কার্বন ডাইঅক্সাইড পরিবহনের মাধ্যম নয় কোনটি? রক্তে কার্বন ডাইঅক্সাইড পরিবহনের মাধ্যম নয়, তিনটা মাধ্যম আছে, ভৌত লবণ রূপে, বাইকার্বন রূপে, কার্বনিক যৌগ রূপে। তাহলে হচ্ছে কার্বন মনোক্সাইড রূপে কোনো পরিবহন পদ্ধতি নাই। তাহলে এই পরিবহন পদ্ধতিগুলো তোমাদের পড়তে হবে, কোনটা মাধ্যমে কত পার্সেন্ট যায় সেটা পড়তে হবে, এবং আর একটু ডিপ ডাউন করে মেকানিজম গুলো বুঝতে হবে, ঠিক আছে? এরপর আসে মানুষের মুখমণ্ডলী অস্থি নয় কোনটা? তো আমরা মুখমণ্ডলী অস্থিগুলো পড়বো, মানে অস্থির পুরা চার্ট একটা আছে, খুব সুন্দরভাবে একটা চার্ট আছে। এটা শুধু মুখস্থ করে পার পাবা না, এটা একটু বুঝে বুঝে পড়তে হবে, নিজের শরীরের সাথে মিলিয়ে মিলিয়ে পড়তে হবে, ঠিক আছে? তাহলে পরীক্ষা হলে মনে থাকবে। তাহলে দেখো এখান থেকে আমাদের অ্যাথময়েড অস্থি, এটা হচ্ছে মুখমণ্ডলী অস্থি নয়, এটা হচ্ছে করটিকের মধ্যে পড়ে যায়, ঠিক আছে? এরপরে আসো, তাহলে আমরা ক্লাসিফিকেশনটা পড়ার ব্যাপারে বলছিলাম, একটু বুঝে বুঝে পড়তে হবে। নিচে কোন হরমোন রক্ত শরীরের মাত্রা নিয়ন্ত্রণ করে? এটা হচ্ছে যে বর্জ্য নিষ্কাশন চ্যাপ্টার থেকে আসছে, এটা হচ্ছে অ্যালডোস্টেরন, অ্যালডোস্টেরন রক্ত শরীরের মাত্রা নিয়ন্ত্রণ করে, ঠিক আছে? তাহলে হচ্ছে যে এরকম করে আমাদের এটা আমরা আরেকটা চ্যাপ্টার আন্ডারে ফেলতে পারি, হরমোন আন্ডারে ফেলতে পারি। হরমোন হচ্ছে যে আমরা অ্যাড্রিনাল কর্টেক্স থেকে গ্লুকোকর্টিকয়েড, মিনারেলকর্টিকয়েড, তারপর হচ্ছে সেক্সুয়াল কর্টিকয়েড, এগুলোর কোনটার কাজ কি, কোনটার আন্ডারে কি কি হরমোন পড়ে, এগুলো হচ্ছে যে পড়লে ওইখান থেকে পারা যাবে, ঠিক আছে? মানে এটা ওই টপিক থেকেও পড়া যায়, বা ওই টপিকের আন্ডারও ফেলা যায়, দুইটা চ্যাপ্টার থেকে পড়া যায়। পশ্চিম পেশির নিচের কোনটি দ্বারা অস্থি সংযুক্ত থাকে? আমরা জানি, আমি বলছিলাম যে বোন মানে হচ্ছে যে বোনসের সাথে বোন, অস্থির সাথে অস্থি সংযোগ করা হচ্ছে লিগামেন্ট। আর হচ্ছে তোমার
এই পেশির সাথে বোনস মানে হচ্ছে মা বোন মাসেলের সাথে বোনের যে সংযোগ সেটা হচ্ছে টেন্ডন। মাসেলের সাথে বোন হচ্ছে টেন্ডন, হ্যাঁ, মাসেলের সাথে বোনের যে সংযোগ সেটা হচ্ছে টেন্ডন, ঠিক আছে। তাহলে হচ্ছে যে আবার এখানে বলছে যে কোন অঙ্গনটি তোমার ট্রান্সলেশন প্রক্রিয়ার সাথে জড়িত, কোন অঙ্গনটি ট্রান্সলেশন প্রক্রিয়ার সাথে জড়িত। এখন ট্রান্সলেশনে কি হয় আমরা জানি, এই অনেকগুলো প্রক্রিয়া আছে, রেপ্লিকেশন মানে প্রতিলিপন, ট্রান্সক্রিপশন, তারপর হচ্ছে ট্রান্সলেশন। ট্রান্সলেশন অ্যাকচুয়ালি কি হয়, ট্রান্সক্রিপশন হচ্ছে ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হয়, আর ট্রান্সলেশন এমআরএনএ থেকে প্রোটিন তৈরি। তাহলে প্রোটিন তৈরির কারখানা কোনটা, রাইবোজোম। শেষ। জাস্ট ট্রান্সলেশন প্রক্রিয়া কি হয় এটা জানলে আর প্রোটিন তৈরির কারখানা কোনটা যেটা জানলে এই কোশ্চেন আনসার করতে পারবা। তো এটা আমরা কোন জায়গায় ফেলবো, এটা হচ্ছে মেইনলি আমরা ফেলবো হচ্ছে যে রাইবোজোমের কাজ। তো আমি তোমাদের প্রায়ই বলি যে তোমাদের যে কোষীয় অঙ্গাণুগুলো আছে সেই কোষীয় অঙ্গাণুগুলোর কাজ খুব বেশি ইম্পর্টেন্ট তোমাদের জন্য। কোষীয় অঙ্গাণুগুলোর কাজ তোমাদের প্রত্যেকটা কাজ করতে হবে। মাইটোকন্ড্রিয়ার কাজ কি, প্লাস্টিডের কাজ কি, প্লাজমা মেমব্রেনের কাজ কি, কোষ প্রাচীরের কাজ কি, প্রত্যেকটা কাজ তোমরা স্পেসিফিক্যালি ভালো করে পড়বা, ঠিক আছে। এগুলো কাজ ইম্পর্টেন্ট। এরপর আমি তোমাদের গত ক্লাসে বলছিলাম, মনে আছে কিনা তোমাদের, কার মনে আছে যে আমি ভাইরাস থেকে কি বলছিলাম, ভাইরাসের বৈশিষ্ট্য পড়তে হবে, ভাইরাস গঠিত রোগগুলো পড়তে হবে এবং ভাইরাসের ক্লাসিফিকেশন পড়তে হবে। এই জিনিসগুলোর একটাও মিস দেওয়া যাবে না। ভাইরাসের বৈশিষ্ট্য পড়তে হবে, ভাইরাসের ক্লাসিফিকেশন পড়তে হবে, ভাইরাস গঠিত রোগ কি কি আছে সেটা পড়তে হবে। একবার একটা থেকে কোশ্চেন আসবে, মানে এই রিলেটেড কোশ্চেন পাওয়া, মানে কোনোবার মিস যাবে এরকম হবে না। ভাইরাস বা ব্যাকটেরিয়া যেকোনো একটা থেকে কোশ্চেন আসবে, তাও সেম। ব্যাকটেরিয়ার ক্ষেত্রে ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য পড়তে হবে, ব্যাকটেরিয়া গঠিত রোগ পড়তে হবে এবং ব্যাকটেরিয়া ক্লাসিফিকেশন পড়তে হবে, মাস্ট। হচ্ছে প্রোটিন না নিচের কোন দিকে পাওয়া যায়। এখন প্রোটন মা পাওয়া যাবে মশ, এটা আমরা ব্রায়োফাইটার হাইড্রোফাইটার মধ্যে পড়বো। তাও এটা হচ্ছে যে আমরা কি পাবো, এটা বৈশিষ্ট্য পড়তে গেলে আমরা পেয়ে যাবো। মগবিজা পৃথিবীর বৈশিষ্ট্য পড়তে হবে, ব্রায়োফাইটার হাইড্রোফাইটার বৈশিষ্ট্য পড়তে হবে, ঠিক আছে। বৈশিষ্ট্য পড়তে গেলে আমরা পেয়ে যাবো। মাস্টার ব্লুপ্রিন্ট বলা হয় কোনটাকে, এটা হচ্ছে জিনোমকে। জিনোম কি একটা কোষের মধ্যে যতটুকু জেনেটিক ম্যাটেরিয়াল থাকে সবগুলোকে একসাথে জিনোম বলে। এটা হচ্ছে জীবের মাস্টার ব্লুপ্রিন্ট, ঠিক আছে। তাহলে দেখো এরকম বিভিন্ন জিনিসের বিভিন্ন নাম আছে, নামগুলো তোমাদের পড়তে হবে। জিনকে জীবনের ব্লুপ্রিন্ট বলা হয়, প্রোটিন তৈরির ব্লুপ্রিন্ট হচ্ছে আরএনএ, কোষের প্রাণকেন্দ্র, নিউক্লিয়াস, বংশগতি, এগুলো হচ্ছে বইতে আছে, ডায়গন লাইনের মধ্যে তোমরা পেয়ে যাবে, জাস্ট মনে করে পড়লেই হবে। এরপর আসো নিচের কোন পানি হচ্ছে নোনা পানিতে জন্মায় না, নোনা পানিতে জন্মায় না। এটা হচ্ছে তোমার ওই জীব উদ্ভিদের বৈচিত্র্য আছে, যে বৈচিত্র্যের মধ্যে আছে। এটা হচ্ছে যে উদ্ভিজ্ঞানের একদম লাস্টের চ্যাপ্টার যেটা আছে 12 নম্বর চ্যাপ্টার, ওইখানের মধ্যে আছে মিঠা পানি বা হচ্ছে যে সমতলে কি কি উদ্ভিদ হয়, বনা নদী কি কি উদ্ভিদ হয়, লোনা পানির উদ্ভিদ কি, মরুভূমির উদ্ভিদ কি, এগুলোর এক্সাম্পল গুলা বৈজ্ঞানিক নাম সহ তোমাদের করতে হবে। এক্সাম্পল গুলা বৈজ্ঞানিক নাম সহ করতে হবে, হ্যাঁ। এখানে তোমার হচ্ছে বনগুলোর বৈশিষ্ট্য কি, এই অঞ্চলে গাছগুলোর বৈশিষ্ট্য কি, এগুলো পড়তে হবে। এগুলো প্রজনন কিভাবে হয়, হ্যাঁ, এই জিনিসগুলো জানতে হবে। তাহলে দেখো এটা হচ্ছে বাবলা। বাবলা হচ্ছে নোনা পানিতে জন্মায় না। বাবলা কোথায় জন্মায়, এটা হচ্ছে মরুজ, এটা হচ্ছে মরুজ, মরুভূমিতে জন্মায়। তো এক্সাম্পল গুলো তোমাদের মাস্ট জানতে হবে, এটাই হচ্ছে তোমাদের জন্য মেসেজ। এবার আসো চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। দা সেন্টেন্স কারেকশন আসে বা এটা কারেকশনের মধ্যে আমরা ফেলবো। এটা হচ্ছে আমরা যদি এখানে মেইনলি এটা টেন্স থেকে আসছে মোস্ট প্রবাবলি। এটা হচ্ছে যে আমরা টেন্স তো আমরা আগে বলছিলাম যে টেন্সের হচ্ছে ডেফিনিশন করতে হবে, স্ট্রাকচার করতে হবে, এক্সাম্পল করতে হবে। প্রায় প্রতি বছর টেন্স থেকে আসে। একটা ক্লাসে আমি তোমাদের টেন্স এগুলো সুন্দরভাবে পড়াই দিব, টেন্স, জিরান, পার্টিসিপল। ওই ক্লাসের পর আর কিছু করা লাগবে না, ঠিক আছে। আমি বেসিক ক্লাস যেগুলো আছে, ফ্রি ক্লাস, এগুলোর মধ্যে করাই দিব ইনশাআল্লাহ, টেন্সটা পড়াই দিব। তো এখানে তোমরা পেয়ে যাবে। টেন্স বুঝলে একটা বা দুইটা কোশ্চেন নিশ্চিতভাবে কমন থাকবে তোমাদের। পোল টুক প্লেস পিসফুলি, তাহলে হচ্ছে এখানে কি হবে, এটা হচ্ছে তোমার কি আসছে, অ্যাক্রস দি কান্ট্রি। হচ্ছে যে ফিল ইন দি ব্ল্যাঙ্ক গ্যাপস এর মতো হয়ে গেছে কিছুটা, তো এটা খেয়াল করবা। তারপর হচ্ছে আমি তোমার নিকট বিশেষ কৃতজ্ঞ। এই ট্রান্সলেশন রিসেন্টলি এগুলোতে কেন জানি আসতেছে না, আবার ট্রায়াল শুরু হতে পারে। ট্রান্সলেশন আগে প্রায়ই আসতো। তো এটা হচ্ছে তোমার ট্রান্সলেশন। তারপর আমরা পড়বো ভোকাবুলারি পড়তে গেলে ট্রান্সলেশন গুলো পড়বো। আই এম ভেরি মাচ গ্রেটফুল টু ইউ, এটা ট্রান্সলেশন তোমরা পড়ে নিবা। একজন নতুন শিক্ষার্থী ডাক্তার হওয়ার জন্য, এটা ট্রান্সলেশন। তো ট্রান্সলেশন গুলো জাস্ট হচ্ছে যে ট্রান্সলেশন পড়লেই হবে না, এগুলো হচ্ছে যে বুঝে হচ্ছে ট্রান্সলেট করতে হবে, ঠিক আছে। এখানে বুঝার ব্যাপার আছে। তো তোমার হচ্ছে যে এখানে an entrant will have to require to work hard for 5 years to become a physician, এগুলো পড়তে হবে। এগুলো দেখে দেখে কোথায় ভুল আছে, কোথায় সঠিক আছে, এগুলো খুঁজে খুঁজে পড়তে হবে। আমরা এখন ব্যাখ্যা যাচ্ছি না। which one is correct form of sentence, এটা সেন্টেন্সের হচ্ছে তোমার কোনটা কারেক্ট সেন্টেন্স, কারেকশন থেকে চলে আসছে। কারেকশনের মধ্যে এই জিনিসগুলো আমরা অনেকগুলো কোশ্চেন আছে মাস্টারের মধ্যে অ্যাপেক্স মিলে, তো এগুলো থেকে কোশ্চেন সলভ করলে হয়ে যাবে। এটা মনে হচ্ছে যে নাউন এর সাথে কি ভার্ব বসবে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের মতো আর কি। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এটাকে আমরা আরেকটা টপিকের মধ্যে ফেলতে পারি, সেটা হচ্ছে যে পার্টস অফ স্পিচ। তারপর হচ্ছে সিনোনিম দেখবা, প্রতিবারই কোশ্চেন আসে। এবার একটা ওয়েল ম্যানার্ড অ্যান্টোনিম কি, তো এটা হচ্ছে স্যাসি। স্যাসি মানে কি,
অভদ্র। তারপর হচ্ছে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স ফ্রম বিলো, এটাও সেন্টেন্স কারেকশন থেকে চলে আসছে, কারেকশন থেকে এই বছর অনেকগুলো কোশ্চেন আসছে। ম্যান প্রপোজেস বাট গড ডিসপোজেস, এটা হচ্ছে কারেক্ট। অ্যান্টোনিম অফ রিভেঞ্জ, রিভেঞ্জের অ্যান্টোনিম কি? রিভেঞ্জের অ্যান্টোনিম হচ্ছে গ্রেস। গ্রেস মানে হচ্ছে কি? ওকে হচ্ছে যে মার্সি করা, হ্যাঁ এই জিনিসগুলো। কে কে এখন ক্লাসে আছে একটু জানাতে কমেন্ট করে, এখন এখন এই মুহূর্তে। চুজ দ্য কারেক্ট প্রিপোজিশন ফর্ম অফ ফলোইং সেন্টেন্স, তাহলে এখানে লিভস যদি হয় তোমার জীবিকা অর্থে তাহলে কি হবে? বাই, ঠিক আছে, জীবিকা অর্থে হলে বাই। তাহলে এই জিনিসগুলো আছে, এটা হচ্ছে তোমার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে আসছে। এরপর আসো পরের কোশ্চেন আমরা সলভ করি। আবার সিনোনিম আছে এক্সস্টেড এর সিনোনিম কি? এটা হচ্ছে যে ড্রেইন, মানে হচ্ছে যে তোমার ক্লান্ত হয়ে যাওয়া, ইচ্ছা থাকলে উপায়, এটা আবার ট্রান্সলেশন থেকে আসছে। হয় দেয়ার ইজ উইল দেয়ার ইজ ওয়াই। হচ্ছে তো ফলোইং সেন্টেন্স আবার কারেকশন, আবার কারেকশন। ফরওয়ার্ড হিম টু ডু, ফরওয়ার্ডের সাথে কি বসে? নো বা নট আর বসে না, ঠিক আছে, কারণ অলরেডি এটাই হচ্ছে নেগেটিভ। তারপর হচ্ছে প্র্যাগমেটিক শব্দের অর্থ কি? প্র্যাগমেটিক, প্র্যাগমেটিক বাস্তব ধরনের আগে প্র্যাকটিক্যাল আর কি, তাহলে এটা হচ্ছে যে ট্রান্সলেশন এর আন্ডারে আমরা ফেলতে পারি। হি ইজ ওয়াইজ এনাফ টু অ্যাকসেপ্ট দ্য আদার, এখানে এনাফ কি অর্থ? ওই পার্সিভ স্পিচ থেকে আসছে। পার্সিভ স্পিচ আমি পড়ার সময় আমরা কি বলছিলাম? প্রত্যেকটা আমরা ডেফিনিশন পড়বো, এক্সাম্পল পড়বো, ঠিক আছে, বুঝবো আগে, এবং সাব ক্লাসগুলো পড়বো। নাউনে আরো ক্লাসিফিকেশন আছে, প্রনাউনে আরো ক্লাসিফিকেশন আছে, সেগুলো আমাদের পড়তে হবে। এরপর হচ্ছে উচ্চারণ, হুইচ ইজ দ্য অ্যাডজেক্টিভ ফর্ম অফ দ্য ওয়ার্ড হোম, এটা হচ্ছে হোমলি। তাহলে দেখো ওই আবার পার্সিভ স্পিচ থেকে আসছে, পার্সিভ স্পিচের প্রত্যেকটা অংশ ভালোভাবে পড়তে হবে। এরপর হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, ডাব্লিউডাব্লিউডাব্লিউ প্রতিষ্ঠান থাকে, এটা সবাই জানছে, টিম বার্নার্স লি। তারপর বিমস্টেক, বিমস্টেকের প্রমুখ জানা লাগবে, বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কর্পোরেশন, এটা সদর দপ্তর কোথায়, এটা কি ধরনের প্রতিষ্ঠান, সবকিছু জানতে হবে এটা নিয়ে, জি ক্যালেন্ডারে করছে। এরপর হচ্ছে এশিয়া কাপ, আমি তোমাদের গত ক্লাসে সলভ করাইতে গিয়ে বলছিলাম 2019-এ যে ক্রিকেট নিয়ে আগে একটা তোমার ক্রেজ ছিল, ক্রিকেট নিয়ে প্রায় প্রতিবার কোশ্চেন আসতো, এই কোশ্চেন দেখলে তোমরা বুঝবে নিচের কোনটি এশিয়া কাপ 2018-তে বাংলাদেশের ক্রিকেট দলের ভাগ্য পরিবর্তনে সহায়ক ভূমিকা রাখে? একদম তোমার হচ্ছে যে যদি যারা ক্লাসটা মানে সরি যারা ম্যাচটা দেখে নাই, ক্রিকেট খেলা ওই ম্যাচটা দেখে নাই, তাদের জন্য এটা পারা কঠিন ছিল। তো এটা আর কি, তো তোমার হচ্ছে যে ওই সময় হচ্ছে যে ক্রিকেট সম্পর্কে একটু খোঁজখবর নিতে হইতো, যদিও 18-তে যারা পরীক্ষা দিচ্ছে তারা যদি 16-17 কোশ্চেন গুলা সলভ করে যাইতো, মানে এর আগের বছরের কোশ্চেন গুলা, তাহলে তারা জানতো যে ক্রিকেট নিয়ে একটা কোশ্চেন আসে, তারা ক্রিকেট নিয়ে পড়াশোনা করে যাইতো, খোঁজখবর নিয়ে যেত, তারা যারা নিয়ে গেছে তারা পারছে। হ্যাঁ, তাহলে ওয়ারেন পিস, এটা লেখককে, হ্যাঁ ওয়ারেন পিসের লেখককে, এটা হচ্ছে তোমার লিও টলস্টয়, লিও টলস্টয় ওয়ারেন পিসের লেখক। এটা তখন আন্তর্জাতিক ছিল, ঠিক আছে, এরকম করে বিভিন্ন বই নিয়ে নাম, লেখকের নামটা আসতো। হ্যাঁ, তো এই জিনিসগুলো আমি তোমাদের হচ্ছে যখন জিকে পড়াবো আন্তর্জাতিক টপিকের আন্ডারে এগুলো পড়াবো। বিশ্ব তামাকমুক্ত দিবস কত তারিখ? এগুলো দিবসগুলো আমরা আলাদা একটা চার্ট করে পড়বো, পুরো বছরের মধ্যে ইম্পর্টেন্ট যে দিবসগুলো আছে সেগুলো একটা পেজের মধ্যে একটা চার্ট করে আমরা পড়ে ফেলবো, সেটা আন্ডারে পড়ে যাবে, ঠিক আছে। নিচের কোন জায়গাটা আয়তনের দিক থেকে বৃহত্তম ক্ষুদ্রতম জেলা? এটা আরো আসছে, এখানে আসছে, আরো আসছে, এটা হচ্ছে রাঙামাটি এবং নারায়ণগঞ্জ। রাঙামাটি বৃহত্তম, নারায়ণগঞ্জ ক্ষুদ্রতম, ঠিক আছে। তাহলে বিভাগের ক্ষেত্রে হইতে পারে, সেটা বিভাগ হলে বৃহত্তম হচ্ছে চট্টগ্রাম, ক্ষুদ্রতম ময়মনসিংহ, এরকম করে অনেকগুলো জিনিস আছে, যেটার আন্ডারে যেটা যেটা আমাদের দরকার সেটা আর কি। এরপর আসা ধনধান্য পুষ্পরা আমাদের বসুন্ধরা, এটা হচ্ছে আমরা কিসের আন্ডারে ফেলতে পারি? এরকম তোমার বিভিন্ন উক্তি তুলে দিয়ে তোমার হচ্ছে কোশ্চেন করে, ফেমাস যে উক্তিগুলো আছে সেই উক্তিগুলো কার, এরকম করে কোশ্চেন আগে আসতো। তোমরা জাস্ট 2018-তে না, এর আগের বছরগুলোতে পাবা, এরকম করে ফেমাস ফেমাস বিভিন্ন উক্তিগুলো তুলে এই উক্তির রচয়িতাকে বা উক্তিটি কে করছে সেটা বলতো, এরকম একটা জিনিস হচ্ছে এটা। তারপর হচ্ছে যে বাংলাদেশ কখন জাতিসংঘের সদস্যপদ লাভ করে? এটা আসছে 1974। এরকম করে আরো বিভিন্ন যে সংস্থা আছে, ওআইসি সদস্যপদ কখন লাভ করে, ইউনেস্কো সদস্যপদ কখন লাভ করে, এরকম করে তোমার হচ্ছে কোশ্চেন আসে, এই আর কি। তার বিশ্ব স্বাস্থ্য সংস্থা 2016 সালে ওষুধ প্রতিরোধী কোষের চিকিৎসা নির্দেশিকা বাংলাদেশের উদ্ভাবিত পদ্ধতিকে স্বীকৃতি দেওয়া হয়, ঠিক আছে। তো এটা হচ্ছে কলেরা, কলেরার যে চিকিৎসা আছে সেটাকে স্বীকৃতি দেওয়া হয়, বাংলাদেশ উদ্ভাবিত, এটা হচ্ছে আইসিডিডিআরবি মোস্ট প্রবলি। তো সেটাতে উদ্ভাবিত যে পদ্ধতি সেটাই হচ্ছে যে তোমার বিশ্বব্যাপী হচ্ছে যে সেটা স্বীকৃতিতে পায় আর কি। মুজিবনগর সরকার কবে গঠিত? এই মুজিবনগর সরকার নিয়ে সবকিছু করতে হবে। তোমার হচ্ছে যে কবে গঠিত হয়, কখন শপথ গ্রহণ করে, কে শপথ বাক্য পাঠ করায়, তারপরে হচ্ছে সদস্য কতজন ছিল, মন্ত্রী পরিষদের সদস্যরা কে কে ছিল, কার দায়িত্ব কি ছিল, কার আন্ডারে কোন মন্ত্রণালয় ছিল, এগুলো আসে, ঠিক আছে। 10-1971। আমি তোমাদের মাঝখানে একটা কথা বলছিলাম, কয়েকজনকে তো লাইভে দেখা যাচ্ছে এখন, আমাকে একটু জানাও যে কারা, এটা জানানো খুব বেশি ইম্পর্টেন্ট আমার জন্য, জানা কারা এখন ক্লাসে আছে। আদারওয়াইজ আমি ধরে নিবো আমাদের পরিচিত কেউই নেই, অপরিচিত কয়েকজন ক্লাসে আছে এখন যারা আছে আর কি।
ওকে, আর যারা ভিডিওটা রেকর্ড দেখবা বা দেখছো, তাদের হচ্ছে যে মানে আমার ইনস্ট্রাকশন থাকবে আমাদের এই ভিডিও ডিসক্রিপশনের মধ্যে, আমাদের হচ্ছে ফেসবুক গ্রুপ এবং হচ্ছে টেলিগ্রাম চ্যানেল লিংক দেওয়া থাকবে। তোমরা যারা যুক্ত হয়নি এখনো তারা যুক্ত হয়ে যাবে, ওইখানে আমরা অনেক